মেয়েদেরকে ক্যাম্পে করে আন্ডারগ্রাউন্ডে নিয়ে এসেছি স্যার। ফোনের ওপাশ থেকে বাক্যটা কর্ণগোচর হওয়া মাত্রই অধর কোণে বাঁকা হাসি ফুটে উঠল আয়ান চৌধুরীর। সে এক লম্বা নিঃশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, দুজনকে রেডি করে রাখো, আমি এখন আসছি। নিজের কথা শেষ করে কল কেটে দিল আয়ান চৌধুরী। এরপর সে নিজের অ্যাসিস্ট্যান্ট লিজার দিকে তাকাতে সে এগিয়ে এসে আয়ানকে ব্লেজারে পরিয়ে দিতে শুরু করলো। আয়ান চৌধুরীর ম্যানেজার মৃদুল আয়ানের দিকে তাকিয়ে বলল, আজকের দিনে এসব না করলেই নয়। কাম অন মৃদুল, দিস ইজ মাই ডেইলি হ্যাবিটস। আয়ানের কথার পিঠে মৃদুল আর কোনো কথা বাড়ালো না। আয়ান বাঁকা হাসি দিয়ে বলল, আমার গাড়ি বের করো। আয়ানের মুখ থেকে বাক্যটা বের হতে দেরি মৃদুলে তৎক্ষণাৎ প্রস্থান করতে দেরি করল না, কারণ সে ভালো করেই জানে আয়ানের আদেশ পালনে বিন্দুমাত্র দেরি হওয়ার ফল খুবই ভয়ানক। কথায় আছে না, গোবরে পদ্ম ফুল ফোটে। তাই তো একজন পতিতার পেটে জন্ম নিয়ে পতিতা পল্লীতে বেড়ে উঠলেও আয়ান চৌধুরীর আজ একজন সফল ব্যক্তিত্ব। সে ব্যবসায় যেমন সফল, ঠিক তেমনই নিজের লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রেও সে পিছিয়ে নেই। যে অধ্যবসায়, কঠোর পরিশ্রম আর লক্ষ্য স্থির থাকলে অসম্ভবকেও জয় করা যায়, যার জলজ্যান্ত এক উদাহরণ আয়ান চৌধুরী। কারোর থেকে সামান্যতম সাহায্য না পেলেও নিজের চেষ্টায় আজ সে জীবনে এতটা সফলতা অর্জন করেছে। পতিতার ঘরে জন্ম নেওয়ার ছেলেবেলা থেকে লোকসমাজে তাকে কম হেয় প্রতিপন্ন হতে হয়নি, তবুও সবকিছু উপেক্ষা করে আজ সে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলেছে। কে জানত একজন পতিতার সন্তান এতটা নিম্ন স্তরের একটা পরিবেশে বেড়ে ওঠা সত্ত্বেও নিজেকে লোকসমাজে এতটা সফল করে গড়ে তুলবে। ঢাকার এক সুনামধন্য ফ্যাশন কোম্পানির মালিক সে। এছাড়াও সে একজন সিক্রেট মাফিয়া, যেটা দুনিয়ার লোকজনদের অজানা। অবশ্য তার এই পেশায় আসার বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, যেটা পরবর্তীতে জানতে পারবেন। পেটের দায়ে চাকরির খোঁজে ঢাকা শহরে এসেছে ইনসিয়া। তার যথেষ্ট কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও চাকরির বাজারে তার জন্য একটা ভালো চাকরির বেশ সংকট। এখন পর্যন্ত যতগুলো জায়গায় ইন্টারভিউ দিয়েছে সব জায়গাতেই টাকার জন্য আটকে গিয়েছে। এখনকার বাংলাদেশে মোটা অঙ্কের টাকা ছাড়া সরকারি বা বেসরকারি যে কোনো চাকরি পাওয়া প্রায় অসম্ভব। তিতা হলেও কথাটা বাস্তব সত্য। এখনকার যুগে শিক্ষার থেকে টাকার মূল্য বেশি। যার টাকা আছে তার জন্য সব কিছু খোলা, কিন্তু যাদের টাকা নেই, পরিচিত লোকবল নেই, তাদের জন্য চাকরি পাওয়া এক প্রকার আকাশের চাঁদ হাতে পাওয়ার সমতুল্য। যদিও মুক্তিযোদ্ধার কোঠা থাকা ব্যক্তিবর্গের জন্য সরকারি চাকরি পাওয়াটা অনেক সহজ। একলা মেয়ে মানুষকে পেয়ে প্রথমে টাকার দাবি করলেও পরবর্তীতে যৌন চাহিদা পোষণ করায় ইনসিয়া ফিরে এসেছে প্রতিটি ইন্টারভিউ অফিস থেকে। তবুও সে থেমেনি, তাকে যে করেই হোক একটা চাকরির ব্যবস্থা করতেই হবে, তা না হলে যে সেও তার সন্তানকে না খেয়ে মারা যেতে হবে। এই সমাজে কিছু ভালো মানুষের মুখোশধারী মানুষ নামক পশু রয়েছে, যারা সুযোগের সৎ ব্যবহার করতে কখনো দ্বিধাবোধ করে না। তাই তো অসহায়ত্বের সুযোগ নিয়ে একটা মেয়েকে কুপ্রস্তাব দিতেও তাদের বিবেকে বাঁধে না। এই সমাজের মানুষ বড্ড নিষ্ঠুর প্রকৃতির। হাতে গোনা খুব কম মানুষই রয়েছে যারা প্রকৃত ভালো মানুষ। রৌদ্রময় দুপুরে ঘেমে নিয়ে একাকার ইনসিয়া। তার ফর্সা মুখশ্রীতে লাল লাল ছোপ ছোপ দাগ পড়ে গেছে, চোখে মুখে ক্লান্তির ছাপ। হাতে থাকা সামান্য টাকাও প্রায় ফুরিয়ে এসেছে। দুপুরের খাবার খেতে গেলে হয়তো গাড়ি ভাড়া দেওয়ার টাকাও থাকবে না। এদিকে সকাল থেকে না খেয়ে থাকায় ক্ষুধায় পেট ছুতো করছে। এমতাবস্থায় কিছু না খেলেই নয়। এই মুহূর্তে পেটে কিছু না পড়লে হাঁটাচলা করার শক্তিটুকুও হয়তো বা অবশিষ্ট থাকবে না। সাইড ব্যাগ থেকে একটা রুমাল বের করে মুখের ঘামগুলো মুছে নিল ইনসিয়া। এরপর বোতলে থাকা পানির শেষাংশ পান করে রাস্তার পাশের একটা পানির কল থেকে বোতলে পানি পরিপূর্ণ করে নিল। এরপর সে ফুটপাতের একটা চায়ের দোকানে এসে 10 টাকার একটা পাউরুটি ও 6 টাকার এক কাপ চা নিয়ে বসলো চায়ের দোকানে থাকা একটা চেয়ারে। কি অদ্ভুত তাই না? কিছুদিন আগেও যে পাউরুটির মূল্য ছিল 5 টাকা, আজ সেটার মূল্য 10 টাকা। যে চায়ের মূল্য ছিল 5 টাকা, আজ সেটার মূল্য 6 টাকা। সমুচার দামও বৃদ্ধি পেয়ে 5 টাকা থেকে 10 টাকা হয়েছে। 5 টাকা মূল্যের পাউরুটি সমুচা পাওয়া গেলেও আকারে সেটা খুবই ছোট। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে দ্রব্যের পাশাপাশি গাড়িতে যাতায়াত খরচও বৃদ্ধি পেয়েছে, যার দরুন নিম্ন আয়ের মানুষদের প্রতিদিন ভোগান্তির শিকার হতে হয়। কথাগুলো ভাবতে ভাবতে ইনসিয়া চায়ের কাপে চুমুক দিতে একটা লোক তাকে ধাক্কা দিয়ে পাশ কাটিয়ে চলে গেল। মুহূর্তে কাপে থাকা সমস্ত চা মাটিতে পড়ে একাকার। আর অল্প হলে ইনসিয়ার মুখ পুড়ে যেত। সৌভাগ্যবশত চা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছিল। ইনসিয়া উঠে দাঁড়িয়ে অপরিচিত লোকটাকে কড়া কথা কিছু শোনানোর জন্য সামনে তাকাতেই দেখে বলিষ্ঠ দেহের অধিকারী অপরিচিত লোকটা দুজন লোককে বেধরম পেটাচ্ছে। উপস্থিত সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেও কেউ এগিয়ে আসছে না লোক দুটোকে বাঁচানোর জন্য।
উল্টো কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিও করছে। লোক দুটোকে মারতে এতটুকু কৃপণতা করছে না সে অপরিচিত লোকটি। দয়া মায়াহীন নিষ্ঠুরতার সাথে তাদেরকে একের পর এক লাথি দিয়ে চলেছে সে। অপরিচিত লোকটার পরনে একটা কালো রঙের মোটা জ্যাকেট, মাথায় হুডি, চোখে সানগ্লাস, হাতে হ্যান্ডগ্লাভস, পায়ে জুতো, যার কারণে তার শরীরের এতটুকু অংশ পর্যন্ত দেখা যাচ্ছে না। তবু তার বডি স্ট্রাকচার দেখে কিছুটা আন্দাজ করা যায় সে বেশ বলিষ্ঠ দেহের অধিকারী। কি অদ্ভুত লোক ইনি! এই কাঠফাটা রোদের গরমে তিনি এমন উদ্ভট বেশি রয়েছেন, তবুও তার অস্বস্তি বোধ হচ্ছে না। লোকটাকে পর্যবেক্ষণ শেষ করে ইনসিয়া নিজের রাগ ও মানবিক মনকে প্রশ্রয় দিয়ে লোকটার দিকে হাঁটা দিল। ইনসিয়াকে এভাবে এগোতে দেখে উপস্থিত একজন বয়স্ক লোক তাকে থেমে যেতে বলল। এই মেয়ে, সামনে এগিয়েও না, এসি তোমাকেও ছাড়বে না। দেখছো না কেউ এগোচ্ছে না? প্রাণে বাঁচতে চাইলে চুপচাপ দাঁড়িয়ে থাকো। কি বলছেন চাচা? চোখের সামনে অন্যায়ভাবে উনি দুজনকে এভাবে মারধর করছেন, আর আমরা কিচ্ছু বলবো না? আপনারা সবাই মিলে যদি এগিয়ে আসেন তাহলে অবশ্যই আমরা এই পশুটাকে প্রতিরোধ করতে পারবো। আপনারা পুলিশকে কল করুন, আমি ততক্ষণে ওনাকে আটকানোর চেষ্টা করি। ইনসিয়ার কথা শুনে উপস্থিত একটা লোক টিটকারি করে বলল, পুলিশ কেন? পুলিশের বাপ চাচা 14 গোষ্ঠীও এসিয়ার কিছুই করতে পারবে না। এসিয়ার নাম শুনলে সবাই শুশু করে প্যান্ট ভিজিয়ে ফেলে। কে চাইবে অকালে নিজের প্রাণ খোয়াতে? আশ্চর্য, আপনাদের মধ্যে কি এতটুকু মানবতা বোধটুকু নেই? অন্যের জন্য মানবতা দেখাতে গিয়ে নিজের প্রাণ হারাতে চাই না। বাড়িতে বউ বাচ্চা আছে আমাদের। আপনাদের সঙ্গে কথা বলাই বৃথা, দূর। ইনসিয়া নিজে একা একাই এসির কাছে এসে চড়া কণ্ঠে বলল, কি হচ্ছে এসব? থামুন, রাস্তাঘাটে এসব গুন্ডামি বন্ধ করুন। কি ভেবেছেন যা খুশি তাই করে যাবেন আর কেউ কিছু বলবে না? আপনি যদি থেমে না যান তাহলে আমি এক্ষুনি থানায় কল করতে বাধ্য হব। আরে আজব লোক তো! আপনাকে বললাম না থেমে যেতে, থামছেন না কেন? ইনসিয়ার চিৎকার শুনে এসি মারপিট বন্ধ করে ইনসিয়ার দিকে তাকালো। কিছু সময় তার দিকে তাকিয়ে থেকে নিজের কানে থাকা ওয়্যারলেস ব্লুটুথে চাপ দিয়ে বলল, Come, quickly. এর কথা শেষ হওয়ার কয়েক সেকেন্ডের মাঝে একটা বড় BMW কার ও একটা ভলভো কোম্পানির কার এসে দাঁড়ালো। ভলভো কোম্পানির কার থেকে বেরিয়ে আসলো ব্ল্যাক স্যুট পরিহিত দুজন গার্ড। তারা আসতেই এসি আহত লোক দুজনকে ছেড়ে দিয়ে দ্রুত গতিতে BMW কারে গিয়ে বসলো। মুহূর্তে চোখের সামনে গিয়ে দ্রুত গতিতে চলে গেল সেটি। এরপর সেই দুজন গার্ড আহত লোক দুটোকে উঠিয়ে ভলভো কারে নিয়ে তারাও চলে গেল। সবকিছু এতটা দ্রুততার সাথে ঘটেছে যে ইনসিয়া কিছু বুঝে উঠবার আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে। বয়স্ক লোকটা এগিয়ে এসে ইনসিয়ার সামনে দাঁড়িয়ে বলল, আজ তো কামাল করে দিয়েছো মা। এই প্রথমবার নিজের কাজে বাধা দেওয়ার পরেও এসি কিছু না বলেই শান্তভাবে চলে গেল। এই যে পৃথিবীর অষ্টম আশ্চর্য, এসি বিনা বাক্যে সব মেনে নেবে, সেটা আমরা কেউ কল্পনাও করতে পারিনি। থামেন চাচা, এত খুশি হওয়ার কিছু হয়নি। এই প্রথমবার কোনো মেয়ে মানুষ এসির কাছে প্রতিবাদ করেছে, তাই হয়তো বা পাবলিক প্লেসে সে কিছু না বলেই চলে গেল। সবাই জানে এসি মেয়েদেরকে কখনো অসম্মান করে না, কিন্তু পরে দেখবেন ঠিকই নিজের প্রতিশোধ নিয়ে নেবে। এসি কাউকে ক্ষমা করে না। ছেলেটার কথার তোয়াক্কা না করে বয়স্ক লোকটা ফের ইনসিয়ার উদ্দেশ্যে বলল, তোমার তো চা নষ্ট হয়ে গেল মা, চলো আরেক কাপ নেবে। এই ভর দুপুরের চা পাউরুটি কেন খাচ্ছ? ভাত খাবে চলো। না চাচা, আমি আর কিছু খাবো না। তা বললে কি হয়? মুখটা তো শুকিয়ে গেছে, মনে হয় সারাদিন কিছু খাওয়া হয়নি। আমার পেট ভরা আছে। মিথ্যা কথা বলতে হয় না মা, আমি তো তোর বাবার মতো নাকি? আমি সব বুঝি। কি হয়েছে মা, বল তো। আসলে চাচা, মানে আমার কাছে এক্সট্রা টাকা নেই, তাই। চল আমি তোকে খাওয়াচ্ছি, আয় আমার সাথে। ইনসিয়া আপত্তি করলেও লোকটা এক প্রকার জোরপূর্বক তাকে একটা ভাতের হোটেলে নিয়ে আসলো। খেতে খেতে লোকটা প্রশ্ন করলো, আচ্ছা মা, তুই একা একা এই শহরে কী করছিস? হাতে টাকা পয়সাও নেই, তোর সাথে আর কেউ আসেনি? না, আসলে এই পৃথিবীতে আমার সন্তান ছাড়া আর কেউ নেই আমার। ছোটবেলা থেকেই আমি অনাথ আশ্রমে বড় হয়েছি। ঢাকায় এসেছি একটা চাকরির খোঁজে, কিন্তু। কেন, তোর স্বামী কোথায়? স্বামীর কথা জিজ্ঞেস করতে একদম নিশ্চুপ হয়ে গেল ইনসিয়া। বয়স্ক লোকটা এ বিষয়ে আর কথা না বাড়িয়ে প্রসঙ্গ পাল্টে বলল, একা একা সন্তান মানুষ করা অনেক কঠিন। তা তোর বাচ্চা কোথায়, বয়স কত? ইনসিয়া মুচকি হেসে বলল, আমার ছেলের বয়স 11 মাস চলছে, এখনও 1 বছর হয়নি। আমি আগে একটা হসপিটালে নার্সের জব করতাম, কিন্তু 2 বছর আগে চাকরি চলে গেছে। এরপর অন্য একটা হসপিটালে চাকরি পেলেও প্রেগনেন্সির কারণে ঠিক করে ডিউটি করতে পারিনি, তাই সেই চাকরিটাও হারিয়েছি।
ছেলের জন্মের পর নিজের জমানো অর্থ দিয়ে এতদিন কোনো মতে চালিয়েছি। ছেলেটা ছোট থাকায় চাকরির জন্য আর অ্যাপ্লাইও করতে পারিনি, কিন্তু আমার জমানো অর্থ এখন একদমই শেষ, তাই বাধ্য হয়ে শহরে এসেছি। গ্রামে থাকা আমার জন্য অনেক রিস্ক। এলাকার লোকজন আমার থেকে বদনজরে তাকায়, অনেকে বাজে প্রস্তাবও দিয়েছে, তাই বাধ্য হয়ে এলাকা ছেড়ে শহরে আসলাম। এখানে আমার পরিচিত একটা মেয়ে আছে, ওর সাথে একই অনাথ আশ্রমে বড় হয়েছি আমরা। ওর কাছে ছেলেটাকে রেখে চাকরির জন্য বেরিয়েছি, কিন্তু বুঝতে পেরেছি মা, এখনকার যুগে চাকরি এত সহজ নয়। আর ঢাকাতে তো পরিচিত লোক আর টাকা ছাড়া ভালো চাকরি কখনোই পাবি না। চাচা, আমি অনার্স শেষ করেছি। আমি স্পোকেন ইংলিশও ভালো পারি, আমার মার্কসও যথেষ্ট ভালো, কম্পিউটার প্রোগ্রামিং জানি, তবুও অর্থ ছাড়া শিক্ষার কোনো মূল্য নেই চাকরির বাজারে। আর এই অনার্স পাশে তো ভালো চাকরি মিলবেও না। শোন, আমি তোকে একটা প্রস্তাব দিতে পারি, যদি তোর ইচ্ছে হয় তাহলে। কি চাচা, বলুন। আমার একটা টেইলার হাউস আছে, আমার কাছে তোর মতো অনেক মেয়েই কাজ করে। চাইলে তুই আমার টেইলারে কাজ করতে পারিস, মাস শেষে ভালো টাকাও পাবি। চাচার কথা শুনে হাসি ফুটে উঠল ইনসিয়ার ঠোঁটে। সে খুশি হয়ে বলল, আমি রাজি চাচা, চাকরি না পাওয়া পর্যন্ত আমি আপনার এখানে কাজ করব। কিন্তু তুই সেলাইয়ের কাজ জানিস তো? আমি দর্জির কাজ মোটামুটি জানি, আশ্রমে আমাদের সবাইকে অনেক ধরনের কাজ শিখিয়েছে। তাহলে তো হয়েই গেল। কিন্তু চাচা, আমার এই মুহূর্তে কিছু টাকার প্রয়োজন। থাকার জন্য বস্তিতে একটা বাসা ভাড়া খুঁজতে হবে, আর ছেলেটার জন্য একটু দুধ আর সুজি কিনবো। একা একটা মেয়ে হয়ে এভাবে থাকলে সমস্যা হবে। তুই তোর ছেলেকে নিয়ে আমার বাড়িতে থাকিস, তুই তো আমার মেয়ের মতোই। কিন্তু চাচা, আমাকে বিশ্বাস করতে পারিস তুই, আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, আমি তোর চাচি আর আমার 2 মেয়ে থাকি। কিছুক্ষণ চুপ থাকার পর ইনসিয়ার চাচার প্রস্তাবে রাজি হয়ে গেল। চাচি ইনসিয়ার হাতে 200 টাকার নোট ধরিয়ে দিয়ে বললেন, এই নে টাকা, এই টাকা দিয়ে তুই তোর সন্তান আর জিনিসপত্র নিয়ে আমার বাড়িতে চলে আয়। তোর ফোন নাম্বারটা দে, আমি ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। ইনসিয়া নিজের ফোন নম্বর দিয়ে ঠিকানা নিয়ে চলে আসলো তার ফ্রেন্ডের বাড়িতে। ইনসিয়া বাড়িতে আসতে ইনসিয়ার ছেলে সিয়ান খুশি হয়ে মা মা বলে ডাকতে শুরু করলো। ইনসিয়া সাবান দিয়ে হাত মুখ ধুয়ে ছেলেকে কোলে নিয়ে তার কপালে চুম্বন করলো। মা ছেলের এই ভালোবাসার মুহূর্তেই রিয়া এসে বলল, এসেছিস তাহলে? এতক্ষণে সময় হলো তোর? তোর ছেলের জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। দেখ শিয়া, এবার তাড়াতাড়ি তোর একটা চাকরি জোগাড় করে ছেলেকে নিয়ে চলে যা প্লিজ। আমার হাজব্যান্ড তোদের জন্য আমার সাথে প্রতিদিন অশান্তি করে। আমি তো তোদের এখানে ফ্রিতে খাচ্ছি না রিয়া, আমাদের মা ছেলের খাওয়া দাওয়ার জন্য তোদেরকে তো আমি প্রতিদিন টাকা দেই। দেখ, তুই বের হলে আমি এই ঘর ভাড়া দিব, তুই খাওয়ার খরচ দিলেও থাকার খরচ তো আর দিস না। তার ওপর সারা দিন তোর ছেলেকে সামলাতে হয় আমার, এভাবে আর পোষাচ্ছে না রে। এবার প্লিজ তুই তোর ছেলেকে নিয়ে বিদায় হ। তোকে আর কষ্ট করতে হবে না রিয়া, আমি কাজ পেয়ে গেছি, ওখানেই থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, মাস শেষে ভালো স্যালারিও পাবো। তুই অনেক করেছিস আমাদের জন্য, আর তার জন্য অনেক ধন্যবাদ। আমি আমার ছেলেকে নিয়ে এক্ষুনি চলে যাব, তোকে আর ঝামেলা পোহাতে হবে না। ইনসিয়ার কথা শুনে রিয়া খুশি হয়ে বলল, সে কি রে, চাকরি পেয়ে গেছিস? তাহলে তো ভালোই হলো, আলহামদুলিল্লাহ। তো কোন কোম্পানিতে জব হলো? স্যালারি কত? সেটা তোর না জানলেও চলবে, তুই তোর টাকা পেয়ে গেলেই তো হলো। ইনসিয়ার সযত্নে সিয়ানকে বিছানার উপর শুয়ে দিয়ে এক প্যাকেট মিষ্টি রিয়ার হাতে ধরিয়ে দিয়ে বলল, নে, তোদের জন্য নিয়ে আসলাম। এখনও স্যালারি পাইনি তো, তাই বেশি করে নিতে পারিনি, পরের মাসে স্যালারি পেয়ে বেশি করে নিয়ে আসবো। আজ এইটুকু রাখ। তুই আমার কথায় কিছু মনে করিস না শিয়া, বুঝিসই তো আমি নিজেই পরের বাড়িতে থাকি, আমাকে স্বামীর মন জয় করে চলতে হয়। সিয়া লাগেজ গোছাতে গোছাতে বলল, না রে, আমি কিছু মনে করিনি। তুই এতদিন আমাদের জন্য যতটুকু করেছিস অতটুকুই কে বা করে বল। তোর উপর আমার কোনো রাগ বা অভিমান নেই। দোয়া করিস যাতে আমাদের মা ছেলের জীবনে আর কখনো অসহায়ত্ব নেমে না আসে। রিয়া গোছকাজ করায় ইনসিয়াকে সাহায্য করতে করতে প্রশ্ন করল, রায়ান ভাইয়ার কোনো খবর পেলি? রিয়ার প্রশ্ন শুনে ইনসিয়া দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার দুর্বলতায় আঘাত করিস না রিয়া, তুই নিজেও জানিস সে আর কখনো ফিরে আসবে না আমার জীবনে, আর না আমি তাকে খুঁজে পাবো। তবুও কেন তুই বারবার? সরি শিয়া, আমি বুঝতে পারিনি তুই হার্ট হবি। শোন, সে ছিল আমার জীবনের স্বপ্নের মতো, আর স্বপ্নকে কখনো আজীবন ধরে রাখা যায় না। ইনসিয়া সিয়ানকে কোলে নিয়ে ওর কপালে পরম মমতায় চুম্বন করে বলল, তবে সেই স্বপ্ন থেকে এত দামি একটা উপহার পেয়েছি আমি, এটাই আমার কাছে অমূল্যবান সম্পদ। ইনসিয়া সব কিছু গোছগাছ করে কোলের সন্তানকে সাথে করে রিয়ার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল অচেনা নতুন গন্তব্য, নতুন ঠিকানায়।
আয়ান আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করতে করতে নিজের সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট মবিনকে বলল। মবিন, কাজটা দুটো কোথায়? মবিন মাথা নিচু করে প্রশ্ন করল। কোন কাজটা স্যার? আয়ান হাঁটা থামিয়ে মবিনের দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে দাঁতে দাঁত চিপে প্রশ্ন করল। ইনফরমেশন নেই? স্যার আসলে নো ক্যারাডে, স্পিক আপ। আয়ানের ধমক শুনে মবিন ভয়ে কাঁপতে কাঁপতে বলল। স্যার বিলিভ মি, আমার থেকে কোনো ব্ল্যান্ডেড হয়নি। আমি ইনসিডেন্ট জানতে চেয়েছি। পালিয়েছে ওরা, গার্ডার ডাবল গেম খেলেছে স্যার। কথাটা শোনা মাত্র রাগে আয়ানের পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করে দিল। সে হাত দুটো মুঠো করে দাঁড়িয়ে আছে। মবিন ভয়ে ঢুক গিলে বলল। স্যার আমাকে এক্সপ্লেন করার সুযোগ দিন প্লিজ। তখন রাস্তা থেকে গার্ড হারামজাদা দুটোকে নিয়ে গাড়ি করে পালিয়েছে। আপনি আমাকে ইনফর্ম করার পর আমি লোক নিয়ে গেছিলাম, বাট গিয়ে জানতে পারি আমরা পৌঁছানোর পূর্বেই ওরা সব ভেগে গেছে। গার্ডের কলেও পাওয়া যাচ্ছে না। ফোন সুইচ অন না থাকাতে লোকেশন ট্র্যাক করাও পসিবল হয়নি। ফোন লাস্ট সুইচ অফ হয়েছে কোথায়? সেখানেই যেখানে আপনি ওদের পিটিয়েছিলেন। আই থিঙ্ক এগুলো সবই প্রি প্ল্যানিং। আয়ান রাগের বশীভূত হয়ে দেয়ালে 2-3 বার সজোরে ঘুষি দিল। মবিন আতঙ্কিত কণ্ঠে বলল। স্যার শান্ত হন, আগে মেয়ে দুটোকে সামলান, তারপর না হয়। আয়ান এক মুহূর্ত সময় নষ্ট না করে হনহন করে নিজের ডেরায় চলে গেল। ভেতরে যে কি হতে চলেছে সেটা আয়ান চৌধুরী ব্যতীত আর কেউই জানে না, না কারোর ধারণা রয়েছে। অতীত হসপিটালের চেঞ্জিং রুমে নিজের নার্সিং ইউনিফর্ম পরে নিল ইনসিয়া। তবে মাথার টুপিটা ঠিক করতে বেশ বেগ পেতে হচ্ছে তার। ইনসিয়াকে নাজেহাল অবস্থায় দেখে তার সহকর্মী প্লাস বান্ধবী প্রিয়াঙ্কা হাসতে হাসতে বলল। এতদিনেও তুই ঠিক করে ক্যাপিং করা শিখলি না শিয়া? আরে ক্লিপ লাগাতে গিয়ে বারবার করে খুলে যায়, আমি কি করব বলতো? তোর চুলগুলো এত সিল্কি যে কোনো কিছুই ঠিক থাকে না। আমাকে দে, আমি ঠিক করে দিচ্ছি। থ্যাঙ্কস রে, অনেক তাড়া আছে আমার, দেরি হয়ে গেল। স্যার এবার আমাকে ধরে কি করবে আল্লাহ মালুম। কেন, এমার্জেন্সি কোনো পেশেন্ট আছে নাকি? বলতে পারি সেরকমই। রায়ান চৌধুরী নামে এক পেশেন্ট এসেছে হসপিটালে, খুবই ক্রিটিক্যাল অবস্থা। নিউরো সার্জারির পর কোমায় চলে গেছে। লোকটার ব্রেনে সেরিবাম সেকশনে সিরিয়াস ইনজুরি হয়েছে। স্যার ধারণা করেছে লোকটার জ্ঞান ফিরলেও হয়তো স্মৃতিশক্তি হারাতে পারে। এমন কত পেশেন্টই তো আসে হসপিটালে, তোকে এরকমভাবে ওই পেশেন্টের রেসপন্সিবিলিটি কেন দিল? আদার্স অপারেশন চলাকালীন এই পেশেন্টের বারবার প্যানিক অ্যাটাক হচ্ছে। আমি ওনাকে অনেক কষ্টে নর্মাল করেছিলাম, তারপর থেকে শুধু আমাকেই খোঁজে, অন্য কারো থেকে মেডিসিনও নিত না, চিৎকার চেঁচামেচি করতো। তাই স্যার এই পেশেন্টের পুরোপুরি রেসপন্সিবিলিটি আমাকে দিয়েছে। জ্ঞান ফেরার পর যদি পেশেন্ট হাইপার হয়ে যায় তাহলে তো বিপদ। কখন জ্ঞান ফিরবে সেটাও অজানা, তাই 24 ঘন্টা আমাকে ওনার কেবিনেই থাকতে হবে। পেশেন্টের কোনো ফ্যামিলি মেম্বার বা রিলেটিভস আসেনি? বেয়ারিশ পেশেন্ট, একজন ছেলে ওনাকে গুরুতর আহত অবস্থায় হসপিটালে এসে অ্যাডমিট করে গেছে। অ্যাডমিট ফর্মে পেশেন্টের নাম রায়ান চৌধুরী লিখেছে। আমরা শুধু নাম ব্যতীত পেশেন্টের ব্যাপারে আর কিছুই জানি না। তাহলে বিল পে কে করেছে? যে ছেলেটা অ্যাডমিট করেছে উনি 16 লক্ষ টাকা অলরেডি পেমেন্ট করে গিয়েছে। বাপরে, বেশ বড় লোক মনে হচ্ছে। চল তো আমিও তোর পেশেন্টের চেহারা দেখে আসি। ইনসিয়ার প্রিয়াঙ্কা কথা বলতে বলতে রায়ান চৌধুরীর কেবিনের সামনে এসে উপস্থিত হলো। তারা কেবিনে প্রবেশ করতে ডক্টর আমজাদ হোসেন রাগান্বিত কণ্ঠে বললেন। সরি স্যার, অ্যাকচুয়ালি আমি। নো এক্সকিউজ, এখন চুপচাপ নিজের ডিউটি পালন করো। একটু এদিক ওদিক হলে তোমাকে আমি সাসপেন্ড করতে বাধ্য হব। ইনসিয়াকে বকাঝকা করার পর ডক্টর আমজাদ প্রিয়াঙ্কাকে এখানে দেখে বলল। তুমি এখানে কি করছো? কোনো কাজ নেই তোমার? স্যার এখন আমি ফ্রি আছি, তাই ভাবলাম ইনসিয়ার সাথে কিছুক্ষণ থাকি। আমি গিয়ে যদি দেখি কোনো পেশেন্টের প্রবলেম হচ্ছে তাহলে তোমাকেও সাসপেন্ড করব আমি। কথাগুলো বলেই ডক্টর আমজাদ হোসেন হনহন করে চলে গেলেন। উনি চলে যেতে প্রিয়াঙ্কা ও ইনসিয়া একে অপরের সাথে হাই ফাইভ করে মুখে ভেঙচিয়ে পিক করে হেসে দিল। সাসপেন্ড করবে আমাদের, শখ কত। আস্তে প্রিয়াঙ্কা, পেশেন্টের প্রবলেম হতে পারে, শব্দ কম করো। ও হ্যাঁ, পেশেন্ট কই তোর পেশেন্ট দেখি। আরে এ তো হলিউডের হিরো রে, এত সুন্দর চেহারা, এত সুন্দর বডি স্ট্রাকচার, মাশাআল্লাহ, ভাবতেই অবাক লাগছে। এই ছেলেটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বিহেভ ইয়োরসেলফ প্রিয়াঙ্কা, রাস্তাঘাটে তো ছেলেদের চোখ দিয়ে গিলে খাস, এখন আবার পেশেন্টের দিকে নজর দিচ্ছিস, লজ্জা করে না তোর?
মজা করছিলাম ইয়ার, সিরিয়াসলি নিচ্ছিস কেন? সব জায়গায় কিন্তু মজা চলে না। একজন মৃত পথযাত্রী রুগীকে নিয়ে তুই কিভাবে এ ধরনের মজা করতে পারিস? সরি, তবে সত্যি বলছি, ছেলেটা কিন্তু আসলেই সুন্দর। হয় চুপ কর, নয়তো এখান থেকে যা প্লিজ। এই জায়গায় তোর সঙ্গে ঝামেলা করে আমি পেশেন্টের ক্ষতি করতে চাই না, কারণ সে এখন আমার দায়িত্বে। ওকে ওকে, তুই থাক, আমি গেলাম। প্রিয়াঙ্কা দরজা পর্যন্ত গিয়ে আবারও পিছু ঘুরে বলল, সিয়া, ম্যাচ ফর ইচ আদার। সিয়া চোখ গরম করে তাকাতে প্রিয়াঙ্কা হাসতে হাসতে দ্রুত কেটে পড়ল। প্রিয়াঙ্কা চলে যাবার পর ইনসিয়া স্বস্তির নিঃশ্বাস ছেড়ে টুলে এসে বসল। কিছুক্ষণ অন্যমনস্ক হয়ে বসে থাকার পর সে হঠাৎই রায়ান চৌধুরীর দিকে দৃষ্টি নিক্ষেপ করল। সে এতদিনে মানুষটা টেক কেয়ার করলেও সেভাবে কখনো পর্যবেক্ষণ করা হয়নি। ইনসিয়া রায়ান চৌধুরীকে ভালোভাবে পর্যবেক্ষণ করার পর তার মুখমণ্ডলের দিকে তাকালো। না, মানুষটা আসলে অনেক সুন্দর। সৃষ্টিকর্তা যেন তাকে অনেক যত্ন করে অনেক সময় নিয়ে তৈরি করেছে। মানুষটার শারীরিক গঠনও মাশাল্লাহ। আচ্ছা, মানুষটা কি সুস্থ থাকতে কোনো বডি বিল্ডার ছিল, অথবা সত্যি কোনো হিরো? রায়ান চৌধুরীকে নিয়ে সাতপাঁচ ভাবতে ভাবতে ইনসিয়া নিজের ফোন বের করে ইন্টারনেটে রায়ান চৌধুরী লিখে সার্চ করলো। কারণ একটাই, রায়ান চৌধুরী যদি সত্যি সত্যি কোনো অ্যাক্টর বা সেলিব্রিটি পার্সন হয়ে থাকে তাহলে ইন্টারনেটে অবশ্যই তার বিষয়ে ইনফরমেশন থাকবে। তবে দুঃখজনক হলেও সত্যি এটাই যে রায়ান চৌধুরীকে নিয়ে কোনো ইনফরমেশনই ইন্টারনেটে নেই। ব্যর্থ ইনসিয়া হতাশ হয়ে আবারও চাইল রায়ান চৌধুরীর পানে। সুঠাম দেহের অধিকার, শক্তিশালী এই ব্যক্তি আজ কতটা অসহায়ের মতন নিস্তেজ হয়ে জ্ঞানহীন অবস্থায় পড়ে আছে। মানুষটা আদৌ কখনো কোমা থেকে ফিরে আসবে কিনা অজানা। হয়তোবা ফিরে আসবে কোনোদিন, লেগে যেতে পারে কিছু দিন বা মাস অথবা বছর। বর্তমান এতক্ষণ যাবৎ অতীতের স্মৃতি চারণ করতে করতে গন্তব্যে এসে পৌঁছালো ইনসিয়া। সে চাচার দেওয়া ঠিকানায় এসেও সঠিক বাড়ি খুঁজে পেতে ব্যর্থ হলো সে। ছোট বাচ্চাও লাগেজ সাথে নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করাটাও মুশকিল। তাই সে একটা বাটুল গাছের নিচে দাঁড়িয়ে ব্যাগ থেকে ফোন বের করে চাচাকে কল করে আসতে বলল। কিছু সময় বাদে চাচা এসে উপস্থিত হলে ইনসিয়া স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সালাম দিল। চাচা মুখে হাসি নিয়ে বললেন, অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছো তাই না মা? আগেই বলতে পারতে, আমি চলে আসতাম। না না চাচা, আপনাকে এমনিতেই অনেক কষ্ট করাচ্ছি, আর না দেখুন না আবারও আপনাকে কষ্ট করালাম। এসব ছাড়ো, ব্যাগগুলো দাও আর আমার সাথে আসো। না না, আমি পারবো। কোনো কষ্ট হবে না আমার, ও আমার অভ্যাস আছে। কিন্তু এত ভাবতে হবে না, এসো আমার সাথে। আমাকে আপন ভাবতে পারো, আমি তো তোমার বাবার মতোই, তাই না? ইনসি আর কথা বাড়ালো না। সে মুখে জোরপূর্বক হাসি টেনে চাচার পিছু পিছু হাঁটতে শুরু করলো। বেশ ভয় অনুভূত হচ্ছে তার। অচেনা অজানা একটা লোককে বিশ্বাস করে তার বাড়ি যাওয়া আদৌ সঠিক সিদ্ধান্ত কিনা এটা নিয়েও বেশ ভয় আছে ইনসিয়া। মানুষটা উপরে যতই ভালো ব্যবহার করুক না কেন, ভেতর থেকে আদৌ সত্যিই ভালো কিনা সেটা উপরওয়ালা ব্যতীত আর কেউই জানে না। কিন্তু এই মুহূর্তে এই লোকটাকে বিশ্বাস করা ছাড়া আর কোনো রাস্তাও তো নেই। এখন যা থাকে কপালে। আল্লাহ এবং ভাগ্যের উপর সবটা ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ করতে করতে এগিয়ে চলেছে ইনসিয়া। গন্তব্য এক অজানা জায়গা। কিছুক্ষণ হাঁটার পর একটা পুরনো ফাটল ধরা 2 তলা বাড়ির সামনে এসে দাঁড়ালো তারা। চাচাকে থেমে যেতে দেখে ইনসিয়া তার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। চাচা মুচকি হেসে বললেন, অনেকটা পথ হাঁটিয়ে নিয়ে আসলাম, কি করব মা বল? এই সরু গলি দিয়ে যে কোনো গাড়ি আসে না। এই যে এটাই আমার বাড়ি, আয় আমার সাথে। চাচা ইনসিয়ার মুখের অভিব্যক্তি দেখে ফের বললেন, ভয় হচ্ছে? হওয়াটা স্বাভাবিক। বাড়ির চেহারা দেখে ভয় পাস না। অনেক পুরনো বাড়ি তো, মেরামত করার অভাবে আজ এই দশা। তবে বেশ শক্তপোক্ত আছে, ভেঙে পড়বে না। কথাটা বলেই হাসতে শুরু করলেন চাচা। চাচার হাসি দেখে ইনসিয়াও কিঞ্চিত মুচকি হাসি দিল। সিয়ানটারও ঘুম ভেঙে গেছে, সেও কাঁদছে। চাচা কলিং বেল চাপতে একজন 50 বয়স্ক মহিলা দরজা খুলে দিলেন। মহিলাটা ইনসিয়াকে দেখা মাত্র মুচকি হেসে ভেতরে আসতে বললেন, যেন তিনি এতক্ষণ যাবৎ ইনসিয়ার জন্যই অপেক্ষা করছিলেন। ইনসিয়া চাচার দিকে তাকালে তিনি বললেন, এটা তোর চাচার একমাত্র ঘরণী, এই বুড়ো বয়সের সঙ্গিনী, মানে এটা তোর চাচি। তোদের জন্য কখন থেকে বসে আছে। ইনসিয়া চাচিকে তৎক্ষণাৎ সালাম দিলে। তিনি সালামের উত্তর দিয়ে বললেন, বাচ্চাটা তো কাঁদছে, ক্ষুধা লাগছে হয়তো, তুমি ভেতরে আসো মা। ইনসিয়া আল্লাহর নাম নিয়ে এক আকাশ পরিমাণ ভয়ের সাথে পা রাখল সদর দরজায়। ঘর্মাক্ত শরীরে আয়ান চৌধুরী বাইরে আসতে মবিন তার উন্মুক্ত শরীরের উপর একটা তোয়ালে চাপিয়ে দিল। আয়ান চৌধুরী গম্ভীরভাবে প্রশ্ন করল, বাথরুম রেডি? জি স্যার। স্যার
আপনি কি আজকের মেয়ে দুটোর সাথেও? মবিন পুরো কথা শেষ করার পূর্বেই আয়ান চৌধুরী হাত উঁচু করে তাকে থামিয়ে দিল। Don't cross your limits. সরি স্যার। আয়ান চৌধুরী আর কোনো কথা না বলে এখানে অবস্থিত নিজের পার্সোনাল রুমে চলে গেল। আয়ান চৌধুরী চলে যেতেই যেন হাঁপ ছেড়ে বাঁচল মবিন। এ মানুষটার সামনে থাকা মানে জীবন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা। মবিন দ্রুত কোনো এক নাম্বারে কল করলো। অপর প্রান্তের ব্যক্তির বলা কথার প্রত্যুত্তরে সে জবাব দিল, আজকের মেয়ে দুটো শেষ। তাদের অস্তিত্ব আর কোথাও কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। মবিন আন্ডারগ্রাউন্ড এরিয়ার বাইরে আসতে বাইরে দাঁড়িয়ে থাকা গার্ডেরা তার দিকে তাকালো। তাদের চোখের চাহনি বুঝতে পেরে মবিন বলল, নতুন কি? মেনে নিচ্ছি আর ভবিষ্যতেও মানতে হবে। আমি বিগত 11 বছর ধরে এগুলো ফেস করছি। তোরাও নিজের অবস্থা করে নে, এতেই তোদের ভালো। কাজ থেকে মুক্তি তখনই পাবি যখন এই খাঁচা থেকে প্রাণ পাখি উড়ে যাবে। এর আগে আয়ান চৌধুরীর আন্ডার থেকে কখনোই রিলিফ পাবি না। মবিন একজন গার্ডের কাঁধ চাপড়ে বলল, কাঁপুনি কন্ট্রোল করতে শেখ। স্যারের চোখে বলে পরাণ পাখি এখনই চলে যাবে। কারণ ভয় কাঁপুনি তাদেরই আসে যারা অন্যায় করে, বিশ্বাসঘাতকতা করে। কন্ট্রোল সেলফ, ওকে? গার্ড উপনিজ মাথা ঝাঁকালে মবিন মুচকি হেসে বলল, গুড, বি স্ট্রং ম্যান। মবিন চলে যাওয়ার পর একজন গার্ড বলল, মবিন স্যার কত ভালো মানুষ, আমাদের কতভাবে মোটিভেট করে। এসি স্যার যদি এমন হতেন তাহলে কতই না। এক্সপেক্ট তো দূর, ভাবাটাও পাপ। এসি স্যারের সাথে ভালো শব্দটা যায় না। স্যার এই ভালো শব্দটাকে ঘৃণা করেন। যতটুকু বলার বলেছিস, এখন মুখে লাগাম দে। স্যারের নজর সর্বদা সব দিকে থাকে, না জানি কখন কি শুনে নেয়। মৃদুল কিছু ফাইল গোছাচ্ছিল। তখনই লিজা এসে বলল, স্যার একটা কথা ছিল। বলো। আয়ান স্যার কোথায় গেছে আপনি কি জানেন? না মানে ক্লায়েন্ট অনেকক্ষণ যাবৎ ওয়েট করছে তো ওনার জন্য। তো তুমি কি করছো? হ্যান্ডেল করতে পারছো না? আমি তো এটা ওটা বাহানা বানিয়ে ওনাদেরকে আটকে রেখেছি, কিন্তু ওনারা আর ওয়েট করতে চাইছেন না। আমি এখন কি করব স্যার? অনেক বড় ইনফ্লুয়েন্সার ওনারা। নিজে হ্যান্ডেল করো, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। একটা কাজও তোমার দ্বারা হয় না। নিজে কি ক্লায়েন্টদের সাথে কথা বলা যায় না? কিন্তু আয়ান স্যার ব্যস্ত আছে, আমি মিটিংয়ে হোস্ট করব। ওনারা তো আয়ান স্যারের সাথেই মিটিং করতে চাইছেন। শাট আপ, তুমি কনফারেন্স রুম রেডি করো, আমি আসছি। লিজার কথা না বাড়িয়ে চুপচাপ প্রস্থান করলো। মৃদুল ফুঁস করে নিঃশ্বাস ছেড়ে ফাইলগুলো গোছাতে শুরু করলো। কিছুক্ষণ পর সে কেবিনের বাইরে আসতেই দেখে অফিসের স্টাফরা সকলে একসাথে মনিটরের সামনে ভিড় করে দাঁড়িয়ে আছে। তাদেরকে এভাবে দেখে মৃদুল ধমক দিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে? সবাই কাজ বাদ দিয়ে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? স্টাফদের মধ্যে একজন বলে উঠল, নিউজ দেখছিলাম স্যার, কুখ্যাত মাফিয়া এসি আবারও দুটো মেয়েকে গুম করেছে। ঘণ্টাখানেক আগে সিটি হলের পাশে ড্রেনে খুবই খারাপ অবস্থায় একটা মেয়ের লাশ পাওয়া গেছে। পুলিশের ধারণা এটা গুম হয়ে যাওয়া দুজন মেয়ের একজন হবে। এই মাফিয়া এসির উৎপাত দিনকে দিন বেড়েই চলেছে। আজকাল রাস্তাঘাটে আমাদের মেয়েদের চলাফেরা করা তো সেফ নয়। মৃদুল স্যার, আপনি প্লিজ আনসারের কাছে আমাদের জন্য রিকমেন্ড করবেন যেন উনি সন্ধ্যার আগে আমাদের ছুটি দিয়ে দেন। ইয়েস, শি ইজ রাইট। আমারও একই বক্তব্য। এভাবে লাইফ রিস্ক নিয়ে রাতের অন্ধকারে আমরা যাতায়াত করতে পারবো না। আয়ানের বাচ্চা, তুই সব সময় আমাকে ফাঁসিয়ে নিজে রিল্যাক্স করিস। এরা তো আর জানে না সিক্রেট মাফিয়া বস সিএ আসলে আয়ান চৌধুরী নিজেই। জানলে তো এখন এই সব কটা হার্ট অ্যাটাক করবে। তুই ওদিকে মেয়ে নিয়ে ফুর্তি করছিস, আর এদিকে অফিস সামলাতে হিমশিম খেতে হচ্ছে আমাকে। শালা, তুই শুধু একবার আয়, তোকে আমি আজ। মৃদুল স্যার, কিছু তো বলুন প্লিজ, চুপ করে থাকবেন না। চুপ করুন সবাই, এত ভয় করলে রিজাইন দিয়ে চলে যাবেন। অফিসে আসার কোনো প্রয়োজন নেই। মৃদুলের ধমক শুনে একজন বলল, স্যার, আমাদের প্রবলেমটা একটু বোঝার চেষ্টা করুন। অফিস থেকে আমরা আপনাদের সেফটির জন্য যথেষ্ট পদক্ষেপ নিয়েছি। রোজ আপনাদেরকে ছুটির পরে অফিসের গাড়ি করে বাড়ি পৌঁছে দেওয়া হবে। আর কত বেনিফিট লাগবে আপনাদের? স্যার, ব্যাস, অনেক হয়েছে। আমি এই বিষয়ে আর কোনো রকম কথা শুনতে চাই না। আর এই বিষয়ে অফিসেও যেন কোনো প্রকার আলোচনা করা না হয়। সবাই মনোযোগ দিয়ে নিজের নিজের কাজ করুন। আমি এখন কনফারেন্স রুমে যাচ্ছি, বড় ডিল আছে একটা।
নিজের কথা শেষ করে বড় করে নিঃশ্বাস ছেড়ে সেখান থেকে চলে গেল মৃদুল। সিয়ানকে সুজি খাওয়াতে খাওয়াতে এতক্ষণ যাবৎ নিউজ চ্যানেলে এসিকে নিয়ে তৈরি হওয়া নিউজ দেখছিল ইনসিয়া। ইনসিয়ার পাশে বসে থাকা তানিয়া নামের একটা মেয়ে বেশ হতাশার স্বরে বলল, এই মাফিয়া একের পর এক মেয়েকে গুম করে দিচ্ছে, অথচ পুলিশ কিছুই করতে পারছে না। বেটা কাপুরুষ একটা, এত সাহস ক্ষমতা শক্তি তোর, তাহলে নিজের ফেস কেন রিভিল করিস না? এই কাঠফাটা গরমের মধ্যেও মোটা মোটা শীতের পোশাক পরে নিজেকে কভার করে রাস্তায় বের হয় আকাম করতে। পুলিশগুলাও ঘুষখোর, অপরাধীকে সেটা জানা সত্ত্বেও অ্যারেস্ট করছে না, বসে বসে মজা দেখছে। আজকে আমি এই লোকটাকে স্বচোখে দেখেছি। পুলিশই বা কী করে বলল? লোকজন যদি কেউ সাক্ষী না দেয় তাহলে কিভাবে কি হবে? ওই লোক পাবলিক প্লেসে মারপিট করলো, কেউ এগিয়ে আসে না ওনাকে আটকাতে। তানিয়া উৎসুক হয়ে ইনসিয়াকে প্রশ্ন করলো, তুমি ওনাকে সত্যি দেখেছো? ভয় লাগেনি? আমি তো শুনেছি এসি নাকি অনেক ভয়ঙ্কর একজন মাফিয়া, ওনার মধ্যে দয়া মায়া বলতে কিছু নেই। কিসের ভয়? আমি কাউকে ভয় পাই না। এসিকে আমি সত্যি এসি বানিয়ে ছেড়েছি। আসলে কি বলো তো, কেউ প্রতিবাদ করে না বলে এই মাফিয়া এত পেয়ে বসেছে। আজ আমি সাহস করে সব ভয় উপেক্ষা করে ওনার বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদ করেছি। কি বলছো আপু? এটা সত্যি এসি তোমাকে কিছু বলেনি? না, চুপচাপ সেখান থেকে চলে গেছে। আমি তো তাকে পার্সোনালি চিনি না, তেমন কিছুও জানি না। আজকেই ফার্স্ট ওনার বিষয়ে জানলাম আর ওনাকে দেখলাম। সকলের কথাবার্তা শুনে যা বুঝলাম তাতে মনে হচ্ছে এসি কখনোই দমে থাকবে না। আমার উপর রিভেঞ্জ নেওয়ার জন্য অবশ্যই আসবে। আপু তোমার জন্য এখন কিন্তু অনেক ভয় করছে আমার। কি দরকার ছিল বলো তো এমন করার? এসি এর এমনিতেই মেয়ে দোষ আছে। সে রাস্তাঘাট থেকে মেয়েদের তুলে নিয়ে যায়, এরপর তাদের আর কোনো সন্ধান পাওয়া যায় না। মেয়েদের সাথে যে কি করে আল্লাহ জানে। অনেকে তো বলে এসে নাকি মেয়েদের উঠিয়ে নিয়ে গিয়ে রেপ করে মেরে ফেলে, তারপর লাশগুলোকে গুম করে দেয়। যদি তোমার সাথে এমন করে তাহলে কি হবে? সত্যি বলতে আমার একটু ভয় করছিল, তবে আমার নিজের জন্য নয়, আমার ছেলেটার জন্য। মরতে আমি ভয় পাই না, কিন্তু আমার কিছু হয়ে গেলে আমার ছেলেটার কি হবে? তবে এখন আমি নিশ্চিন্ত। তোমরা সবাই এত ভালো, আমি জানি তোমরা আমার ছেলেটাকে ঠিক আদর ভালোবাসা দিয়ে মানুষ করে তুলবে। এসব তুমি কি বলছো আপু? থামো তুমি, আর আজে বাজে কথা বলো না। কাল থেকে তুমি যতগুলো ড্রেস তৈরি করবে সবগুলো ড্রেস আমি সেল করব। তোমার বাজারে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি বাড়িতে থাকো। পাগলি মেয়ে, কি বলছো এসব? ও ঠিকই বলছে, তোমার বাবু বাইরে যাওয়ার কোনো দরকার নেই। তুমি বাড়িতে বসে সেলাই ফোঁড় কইরো আর বাচ্চাটাকে সামলিও, বাকি সব আমরা দেখে নিব। চাচি আপনিও? তোমার চাচার মুখ থেকে সব কথা শুনছি আমি। কাজটা তুমি ঠিক করো নাই। এত মাতব্বরি করার আগে নিজের দুধের বাচ্চাটার কথা ভাবা উচিত ছিল। যা হবার হয়েছে, এখন আর এসব ভেবে কোনো কাজ নাই। আমরা জেনে শুনে তোমাকে মৃত্যুর মুখে ফেলতে চাই না মা। আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে রক্ষা করার। এই নাও, এখন খাবারটা খেয়ে নাও তো দেখি। আমি তো সিয়ানকে খাওয়াচ্ছি। ওকে আমায় দাও, আমি ওকে খাওয়াচ্ছি। তুমি চট করে খেয়ে দিয়ে ছেলেকে নিয়ে ঘুমাইয়া যাও। আজ অনেক ধকল গেছে, কাল থেকে কিন্তু অনেক কাজ আছে। কত পোশাক যে বানাতে হয় দেখো। কিছুদিন পর এসি অর্থাৎ আয়ান চৌধুরী মাদক সেবন করতে এক অন্ধকার ঘরে প্রবেশ করল। ঠিক অন্ধকার বলা চলে না, কারণ ঘরটাতে হালকা আবছা দিনের আলো প্রবেশ করছে। ঘরের ভেতর থেকে কারোর গোঙানির আওয়াজ শোনা যাচ্ছে। আয়ান চৌধুরী নিজের হাতে থাকা ওয়াইনের বোতল ছুঁড়ে ফেলে দিয়ে মুখে মাস্ক পরে এগিয়ে আসলো সামনে। দেয়ালের সাথে থাকা কাঠের বোর্ডের সাথে একজন লোককে বেঁধে রাখা হয়েছে। তার শরীরে অসংখ্য ক্ষত, মুখটা স্কচ টেপ দিয়ে আটকানো বিধায় গোঙানি ছাড়া সে চাইলেও অন্য কোনো আওয়াজ বের করতে পারছে না মুখ দিয়ে। আয়া নিজের চোখ দুটো একটা কালো রঙের মোটা কাপড় দিয়ে শক্ত করে বেঁধে নিল। এরপর একের পর এক ধারালো তীর নিক্ষেপ করতে শুরু করলো লোকটার দিকে। তীরগুলো লোকটার গায়ে না লেগে কাঠের বোর্ডে গিয়ে বিঁধলেও লোকটার গোঙানির মাত্রা বেড়েই চলেছে। আয়ান হাতে থাকা শেষ তীরটা নিক্ষেপ করে চোখের বাঁধন খুলে লোকটার দিকে তাকালো। লোকটাকে ভয়ার্ত চেহারায় স্বস্তির নিঃশ্বাস ছাড়তে দেখে অট্ট হাসিতে ফেটে পড়ল আয়ান চৌধুরী। বেশ কিছুক্ষণ হাসার পর সে বলল, কি ভেবেছিস এসি ইচ্ছে করে লক্ষ্যভ্রষ্ট করছে? না, এসি গেম খেলছিল তোর সাথে। শুনে রাখ, আমার লক্ষ্য কখনো ভুল হয় না। আমি ইচ্ছে করেই বোর্ডে তীর নিক্ষেপ করেছি, কারণ আমি চাইনি তোর গায়ে আঘাত লাগুক। আয়ানের কথা শুনে লোকটার চোখ দুটো চকচক করে উঠল।
আয়ান আবার অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসির মাঝে মুহূর্তেই সে কর্কশ গলায় বলল, ভাবিস না তোকে সফট কর্নার দেখাচ্ছে। জেনে রাখ, তোকে আমি তিলে তিলে মারব। মৃত্যু ভয় তোকে করে করে খাবে। মনে হবে এই বুঝে জীবন শেষ, কিন্তু আসলে কখন শেষ হবে সেটা আমি নির্ধারণ করব। তোকে যদি এমনি এমনি মেরে দিই তাহলে তো শাস্তি নয়, মুক্তি পেয়ে যাবে। আয়ান চৌধুরী তো এটা হতে দিবে না। পরিচয় পেয়ে লোকটা অবাক হয়ে তাকালো আয়ানের দিকে। আয়ান নিজের মাস্ক খুলে বলল, অবাক হয়েছিস মনে হলো? হ্যাঁ, আমি আয়ান চৌধুরী, আর আমি মাফিয়া বস এসি। আমাকে যতটা সাদে সাদে ভেবেছিলে আমি ঠিক ততটাই ভয়ানক। বিশ্বাসঘাতকতার শাস্তি ঠিক কতটা ভয়ানক হতে পারে সেটা তুই আমৃত্যু তিলে তিলে ভোগ করবি। কিছু বলবি বলে মনে হচ্ছে? ওয়েট, তোর এই ইচ্ছেটা আমি অবশ্যই পূরণ করব। আমিও শুনতে চাই আমার বিশ্বাসঘাতক গুপ্তচর আমাকে ঠিক কি বলতে চায়। আয়ান লোকটার মুখ থেকে ট্যাপটা খুলে দিতেই লোকটা জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, স্যার আমি তো আপনার হয়ে কাজ করেছি স্যার। আমি তো আপনার প্রতিদ্বন্দ্বীর সব সিক্রেট ইনফরমেশন আপনাকে বলে দিয়েছি, তাহলে আপনি কেন আমার সাথে? লোকটার কথা শুনে আয়ান চৌধুরী আবারও হাসতে শুরু করলো। এরপর সে চোয়াল শক্ত করে বলল, যে লোক সামান্য কিছু টাকার জন্য নিজের বসের সাথে বেইমানি করে, তার গোপন তথ্য প্রতিদ্বন্দ্বীর হাতে তুলে দিতে পারে, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি সব থেকে বেশি ঘৃণা করি বিশ্বাসঘাতকতা। কিন্তু আমি তো আপনার জন্যই। সো হোয়াট? আজ আমি টাকা দিয়েছি বলে তুই তোর বসের সাথে বিশ্বাসঘাতকতা করে আমার কাছে বিক্রি করে দিলে নিজেকে। কাল আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে আমার সাথে সেম কাজ করে তাদের কাছে বিক্রি হয়ে যাবে না, তার কি গ্যারান্টি? তোর মতো মুখোশধারী মানুষরা হলো সমাজের কীট, যারা কিরকিটির মতো রং বদলে সবাইকে ধোঁকা দেয়। আর এসব কীটদেরকে সমাজ থেকে উপড়ে ফেলাই আমার কাজ। তোরা নিজেদের কাজের সাথে বেমানি করলেও আমি নিজের কাজগুলো দায়িত্বের সাথেই পালন করি, মোটেও অলসতা করি না। তোর মৃত্যু তো এবার সুনিশ্চিত। কথাটা বলে আয়ান চৌধুরী আবারও লোকটার মুখে টেপ লাগিয়ে দিল। লোকটাকে এভাবে অসহায় অবস্থায় দেখে আয়ান চৌধুরী মুখ দিয়ে শব্দ করে তাচ্ছিল্যের স্বরে বলল, খুব কষ্ট হচ্ছে তাই না? এই তো সবে শুরু, এখন অনেক কিছু বাকি আছে। কথাটা বলে ভয়ানক বাঁকা হাসি দিয়ে আয়ান চৌধুরী প্রস্থান করলো সেই ঘর থেকে। আয়ান চৌধুরী চলে যেতে লোকটা আতঙ্ক ও আসন্ন মৃত্যু ভয়ে গোঙাতে গোঙাতে একসময় জ্ঞান হারালো। অতীত নিউরো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ইনসিয়ার সযত্নে রায়ান চৌধুরীর শরীর যতটুকু সম্ভব ভেজা কাপড় দিয়ে মুছিয়ে দিচ্ছে। আচমকাই রায়ান চৌধুরীর চোখের পাতা, হাতের আঙুলগুলো কিছুটা নড়তে দেখে সে বেশ উত্তেজিত হয়ে উঠল। ইনসিয়া পানির বালতি ও ভেজা কাপড় কেবিনের এক সাইডে রেখে দৌড়ে গেল ডক্টর আমজাদ হোসেনকে ডাকতে। কিছুক্ষণের মধ্যে ডক্টর আমজাদ হোসেন উপস্থিত হয়ে রায়ান চৌধুরীকে চেক আপ করা শুরু করলো। আচমকায় ডক্টর ইনসিয়াকে ধমক দিয়ে বলল, ইনসিয়া, তুমি কার পারমিশন নিয়ে পেশেন্টের শরীর মুছে দিচ্ছিলে? স্যার আমি আসলে ওই পেশেন্টের আর কি। ভনিতা না করে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। আবারও ধমক খেয়ে দমে গেল ইনসিয়া। বেশি ওভার স্মার্ট হয়ে গেছো তাই না? নিজেকে নিজেই এমবিবিএস ডক্টর মনে করছো, তাই যখন যা ইচ্ছা তাই করতে যাচ্ছ। বকাঝকাতে ইনসিয়ার চোখ থেকে গাল বেয়ে পানি পড়ছে। প্রিয়াঙ্কা কেবিনে প্রবেশ করে ইনসিয়ার পাশে এসে দাঁড়ালো। প্রিয়াঙ্কাকে দেখে মনে মনে কিছুটা সাহস সঞ্চয় করে ইনসিয়া নিচু স্বরে বলল, স্যার অনেকদিন যাবৎ পেশেন্ট এভাবে পড়ে আছে, ওনার শরীরে তো অনেক ময়লা জমে গেছে, তাই ভাবলাম একটু পরিষ্কার করে দেই। বিশ্বাস করুন স্যার, আমি ইন্টেনশনালি পেশেন্টের কোনো ক্ষতি করতে চাইনি। শাট আপ! ডক্টর আমজাদ, নার্সকে এত বকাবকি কেন করছেন? পেশেন্টের তো কোনো ক্ষতি হয়নি তাই না? হয়নি, বাট হতে তো পারতো। উইথাউট পারমিশন ওর সাহস হয় কি করে পেশেন্টকে? স্যার, যখন কিছু হয়নি তখন এত সিনক্রিয়েট করার কোনো মানে হয় না। আপনি শুধু শুধু মেয়েটাকে বকাচকা করছেন। পেশেন্ট ইমপ্রুভ করেছে স্যার, মিরাক্কেল বলুন অথবা মিস ইনসিয়ার কেয়ার। আমি তো বলবো মিস ইনসিয়ার এত কেয়ারের কারণে পেশেন্ট এত দ্রুত ইমপ্রুভ করেছে। কি বলছো তুমি অভিমন্যু? জি স্যার, আমি পেশেন্টের পালস, প্রেশার, হার্টবিট সব কিছু ভালোভাবে চেক করেছি। পেশেন্ট রেসপন্স করছে। ডক্টর অভিমন্যুর কথা শুনে ইনসিয়া উত্তেজিত হয়ে বলল, এর মানে রায়ান চৌধুরী কোমা থেকে বেরিয়ে এসেছে? আমি ধারণা করছি আজকের মধ্যেই জ্ঞান ফিরে আসতে পারে। কথাটা শুনে অধর কোণে হাসি ফুটে উঠল ইনসিয়ার। সে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। ইনসিয়াকে এত খুশি দেখে ডক্টর আমজাদ আবারও কর্কশ কণ্ঠে বলল,
এত খুশি হওয়ার কিছু হয়নি। যাও, এই ইনজেকশনটা পুশ করে দাও। প্রিয়াঙ্কা বিরক্তির সাথে বলল, সে এত খুশি হবেই স্যার। আফটার অল সে এত দিন যাবৎ রাত দিন এক করে এই পেশেন্টের কেয়ার করে যাচ্ছে। পরিশ্রমের পর সফলতা আসলে শ্রমিকের খুশি হওয়াটা খুব স্বাভাবিক। এই, তোমার ডিউটি নেই, এখানে এসে ফোন কাটছো? আছে তো স্যার। একজন এসে বলল আপনি আবারও ইনশিয়ার পেছনে আদা জল খেয়ে লেগেছেন, তাই বাধ্য হলাম এখানে আসতে। তুমি ভুলে যাচ্ছ আমি কে। আমার সাথে তর্ক করার সাহস কোথা থেকে পাও তুমি? ঠিকমতো ডিউটি পালন না করে এখানে এসে সিনিয়র ডাক্তারের সাথে তর্ক করে যাচ্ছ। তোমার এগেনস্টে স্টেপ নিতে আমি বাধ্য হব। আপনারও তো অন্য ইউনিটে ডিউটি আছে। আপনি এখানে একজন সামান্য নার্সের সাথে অকারণে ঝামেলা করে টাইম ওয়েস্ট কেন করছেন স্যার? আমিও তাহলে ওপর মহলে আপনার এগেনস্টে লিখিত কমপ্লেইন জানাই। প্রিয়াঙ্কা, কি শুরু করলি তুই? চুপ কর না। তুই চুপ কর সিয়া। আমি বুঝি না তুই ওনার সামনে আসলে এরকম ভিজে বেড়াল হয়ে যাস কেন। অন্য সময় তো তুই বাঘিনীর মতো সবার সঙ্গে কথা বলিস। তো স্যার, আপনি কি আরও কিছু? ডক্টর আমজাদ প্রিয়াঙ্কার দিকে রাগেই দৃষ্টি নিক্ষেপ করে প্রস্থান করলেন। তিনি চলে যেতে ডক্টর অভিমন্যু এনসিআর উদ্দেশ্যে বললেন, সিয়া, তুমি কিছু মনে করো না কেমন? জানি তো স্যার একটু ওরা স্বভাবের। আমি বুঝি না তোমার সাথে কেন সবসময় একটু বেশি বেশি করে। এনিওয়ে, এসব নিয়ে মন খারাপ করো না। আমি নিজেও বুঝতে পারছি না স্যার সমস্যাটা কি। সব সময় সব বিষয় আমায় খুঁজে বেড়ান। মাঝে মাঝে মনে হয় ওনাকে গিয়ে জিজ্ঞাসা করি আমি ওনার ঠিক কোন পাকা ধানে মই দিয়েছি। বয়সে বড় না হলে এতদিন ওনাকে আমি নিজেই সাহায্য করে ছেড়ে দিতাম, কিন্তু কেন জানি না ওনার সামনে গেলে আমার গলায় কথা আটকে যায়, নার্ভাস লাগে, আমি বলতেই পারি না। বাদ দাও, তুমি তাহলে পেশেন্টের সাথে থাকো, আমি একটু ওই দিকটাই ভিজিট করে আসি। ডক্টর অভিমন্যু দরজা পর্যন্ত গিয়ে আবারও পেছন ঘুরে দাঁড়ালো। আর শোনো, আজ বিকেলে কফি শপে দেখা হচ্ছে। কিন্তু আমি প্রিয়াঙ্কা এখানে থাকবে, জাস্ট আধ ঘন্টার টাইম দিলে আশা করি তোমার খুব একটা ক্ষতি হবে না সিয়া। প্লিজ না করো না সিয়া, আমি অপেক্ষায় থাকবো তোমার জন্য। আসি। ডক্টর অভিমন্যু চলে যাওয়ার পর প্রিয়াঙ্কা নিজের কাঁধ দিয়ে এনসিআর কাঁধে ধাক্কা দিয়ে বলল, কিরে, অভিমন্যু স্যার তো তোকে ওনার সাথে কফি খাওয়ার জন্য অফার করে গেল, কি করবি? যদি হ্যাঁ বলিস তো বিকালের শিফটটা নিয়ে নি। নিয়ে নি? চুপ কর। উনি অফার করলে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে তাই নাকি? 1 নম্বর লোফার ছেলে। লোফার বলছিস কেন? অভিমন্যু স্যার কত বড় একজন এমবিবিএস ডক্টর বলতো। স্যার তোকে পছন্দ করে, এটা তো তোর ভাগ করে। স্যারকে বিয়ে করলে তুই একটা ভালো হাজব্যান্ডের পাশাপাশি ফ্যামিলিও পেয়ে যাবি, তোর লাইফ পুরো সেট হয়ে যাবে। আমার কোনো ইন্টারেস্ট নেই অভিমন্যু স্যারের প্রতি, ওনাকে আমার একটুও ভালো লাগে না। শিয়া, একবার ভেবে দেখ, অভিমন্যু স্যার কিন্তু অনেক ধনীও আছে। আমার নিজের রোজগারের যতটুকু হোক এতে আমি সন্তুষ্ট। মনের শান্তি বড় শান্তি, বুঝলি? তুই এখন যা এখান থেকে। আমি রায়ান চৌধুরীর পাশে গিয়ে বসি। বসে থাকতে থাকতে বসা অবস্থাতেই ঘুমিয়ে গেছেন সিয়া। হঠাৎ কারোর আওয়াজে ঘুম আলগা হয়ে এলো তার। সিয়া নিজের চোখ খুলে সামনে তাকাতেই অবাক হয়ে গেল। রায়ান চৌধুরী যে চোখ মেলে তাকেই ডেকে চলেছে, এতদিনের অপেক্ষার অবশেষে অবসান ঘটল। ইনসিয়া ডক্টরসদের টাকার জন্য উঠে দাঁড়িয়ে চলে যেতে নিলে রায়ান চৌধুরী সিয়ার হাত চেপে ধরল। এ কি করছেন আপনি? আপনার হাতে ক্যানালা করা, লেগে যাবে তো। রায়ান চৌধুরীর মৃদু আওয়াজে বলল, যেও না। উফ, কোথায় যাচ্ছি না আপনাকে ছেড়ে। আমি একটু বাইরে যাব, এক্ষুনি চলে আসবো। প্লিজ হাতটা ছাড়ুন। যেও না, তুমি যেও না। রায়ান চৌধুরীকে উত্তেজিত হতে দেখে ইনসিয়া আবারও বসে পড়ল। সে নিজের অন্য হাত দিয়ে রায়ান চৌধুরীর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, শান্ত হন। এই যে এখানে বসলাম, কোথাও যাচ্ছি না আমি আপনার কাছে আছি। কিছুক্ষণ পর ডক্টর অভিমন্যু কেবিনে প্রবেশ করতে করতে বলল, সিয়া, তুমি আসলে না যে? আমি প্রায় 1.5 ঘন্টা কফি শপে তোমার জন্য টেবিল বুক করে বসেছিলাম। তোমাকে কতগুলো কল করেছি, কিন্তু তুমি ফোন তুলো। অভিমন্যু পুরো কথা শেষ করার পূর্বেই থমকে গেল ইনসিয়াকে রায়ান চৌধুরীর হাত ধরে বসে থাকতে দেখে। সে গম্ভীরভাবে বলল, সিয়া, তুমি পেশেন্টের হাত ধরে বসে আছো কেন? স্যার, পেশেন্টের জ্ঞান ফিরেছে। আমি আপনাদের ডাকার জন্য যেতে চাইছিলাম, কিন্তু উনি আমাকে যেতেই দিচ্ছে না। আমার ফোনটাও স্টাফ রুমে ব্যাগের সাথে রেখে এসেছি। রায়ান চৌধুরী হাইপার হয়ে যাচ্ছে বলে বাধ্য হয়ে এখানেই বসে আছি।
ও শিট, এই কথা ডক্টর আমজাদ হোসেন জানলে আবারও রেগে যাবে। কতক্ষণ আগে জ্ঞান এসেছে? এই প্রায় 10 থেকে 15 মিনিট হবে। ওকে, তুমি ডক্টর আমজাদ হোসেনকে ডেকে আনো, আমি পেশেন্টকে দেখছি। কিন্তু আমি গেলে উনি যদি আবারও... আমি সামলে নেব, তুমি যাও। কিছুক্ষণ পর ইনসিয়া ডক্টর আমজাদ ও প্রিয়াঙ্কাকে সাথে করে কেবিনে আসলো। রায়ান চৌধুরী বেশ উত্তেজিত হয়ে উঠেছে। সে 2 হাতে নিজের মাথা চেপে ধরে চিৎকার চেঁচামেচি করছে। ইনসিয়া দৌড়ে গিয়ে রায়ান চৌধুরীর পাশে বসতেই রায়ান চৌধুরী তাকে শক্ত করে জড়িয়ে ধরল। ডক্টর অভিমন্যু এই দৃশ্য দেখে রাগান্বিত হলেও নিজেকে সামলে নিয়ে বলল, আমার যেটা আশঙ্কা করেছিলাম সেটাই হয়েছে। মানে? হি লস হিজ মেমোরি। কথাটা শোনা মাত্র ডক্টর আমজাদ চোখ বন্ধ করে হতাশার স্বরে বলে উঠলেন, ও শিট, এটা তো টেম্পোরারি হতে পারে, মাত্র জ্ঞান ফিরেছে। এমনটা হওয়া অস্বাভাবিক কিছু নয়। আমি নিজে পেশেন্টের টেস্ট নিয়ে রিপোর্ট দিব। আমি কোশ্চেন করার কারণে পেশেন্ট হাইপার হয়ে গেছে। আপনি যদি আবার কোশ্চেন করেন তাহলে তো প্রবলেম। বারবার এভাবে কোশ্চেন করলে হাইপার অ্যাটাক হওয়ার চান্স অনেক বেশি। অন্য সব কিছু ছাড়ুন, পেশেন্ট নিজের নামটা পর্যন্ত বলতে পারছে না, বারবার শুধু ইনসেকে খুঁজছে আর চিৎকার করছে। এখন নয়, আমি পরে আবার টেস্ট নেব। এই মুহূর্তে হাইপার হওয়াটা খুবই ক্ষতিকর। এক কাজ করো, ইমার্জেন্সি ইনজেকশনটা পুস্ট করে দাও। জি স্যার, শিয়া রায়হান চৌধুরীকে ইনজেকশনটা দিতে হবে। আচমকা এভাবে জড়িয়ে ধরায় ইনসিয়া বেশ শক খেয়েছে, পাশাপাশি অস্বস্তি বোধ করছে সে। একে তো জীবনে প্রথমবার কোনো ছেলের এতটা সংস্পর্শে আসা, তার উপর এতটা শক্ত করে ধরায় দম বন্ধ হয়ে আসছেও। ইনসিয়া চেষ্টা করেও রায়ান চৌধুরীর থেকে নিজেকে ছাড়াতে পারছে না, আর না পেরে শেষমেশ ইনসিয়া নরম গলায় বলল, রায়ান চৌধুরী, আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে। আপনি কি চান আমি মারা যাই? আমি মারা গেলে কিন্তু আমাকে আর কোনোদিনও দেখতে পাবেন না। প্লিজ ছাড়ুন আমাকে। রায়ান চৌধুরী ইনসিয়াকে না ছেড়ে উল্টো বাচ্চাদের মতন করে বলল, না, ছাড়বো না। ছাড়লেই তুমি চলে যাবে। তখন তুমি আমাকে রেখে চলে গেছো, আর ওই লোকটা এসে আমার সাথে কেমন করে কথা বলছে জানো? আমার না খুব মাথা ব্যথা করছিল। বুঝলাম। সরি, আমার ভুল হয়ে গেছে। আমি কথা দিচ্ছি আপনাকে ছেড়ে আর যাব না। আমি এখানে আছি। আপনার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, তাই না? আপনাকে এক্ষুনি ওষুধ খেতে হবে, না হলে তো আপনি সুস্থ হবেন না। রায়ান চৌধুরী এবার ইনসিয়াকে ছেড়ে দিয়ে বলল, তুমি কিন্তু কথা দিয়েছো আমাকে, মনে রেখো। আচ্ছা, এবার চুপটি করে শুয়ে পড়ুন তো দেখি। রায়ান চৌধুরী শুয়ে পড়ার পর ইনসিয়া মিষ্টি হাসি দিয়ে বলল, এই তো গুড বয়। এবার ইনজেকশনটা নিয়ে আরাম করে ঘুমিয়ে যাবেন। ডক্টর অভিমন্যু ইনজেকশন পোস্ট করতে আসলে রায়ান চৌধুরী আবারও চিৎকার করে বলল, না, আমি এই লোকটার থেকে ইনজেকশন নিব না। এই লোক আমাকে ব্যথা দেয়। না না, কিচ্ছু হবে না, আমি আছি তো। আমি থাকতে কেউ আপনাকে কোনো ব্যথাই দিবে না। না, আমি নিব না। এই লোকটা ভালো না। রায়ান চৌধুরী, আপনি তো বাচ্চাদের মতো করছেন। বললাম তো কিচ্ছু হবে না। আমি... এত নাটক না করে তুমি ইনজেকশনটা পুশ করতে পারছো না? মেলোড্রামা শুরু করেছে হসপিটালে। নিজের রেসপন্সিবিলিটি ঠিক করে পালন করতে না পারলে রিজাইন দিয়ে দাও। সিয়া, তুমি বড় ইনজেকশনটা করো। ইনসিয়া কোনো কথা না বলে ইনজেকশনের সিরিঞ্জটা হাতে নিল। মিস্টার চৌধুরী, একটু ব্যথা লাগবে, কিন্তু চিৎকার করা যাবে না। যদি চিৎকার করেন তাহলে কিন্তু আমি চলে যাব। রায়ান চৌধুরী ইনসিয়ার এক হাত ধরে বলল, না, তুমি কোথাও যেও না। আমি একটু চিৎকার করবো না। আপনি অন্যদিকে তাকান। আমি 1 সেকেন্ডের মাঝে কাজটা সেরে ফেলবো। তারপর আপনি সুন্দর করে ভালো ছেলের মতো ঘুমিয়ে যাবেন। তারপর স্বপ্নে কি কি দেখলেন সব আমাকে বলবেন, কেমন? কথা বলার মাঝে ইনসিয়া দক্ষতার সাথে ইনজেকশন পুশ করে দিল। এই তো ডান। এবার ভালো ছেলের মতো ঘুমিয়ে যান তো দেখি। আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। রায়ান চৌধুরীর প্রতি ইনসিয়ার এত কেয়ার দেখে ডক্টর অভিমন্যু রাগে নিজের হাত দুটো মুঠো করে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। প্রিয়াঙ্কা দাঁড়িয়ে থেকে একবার একে তো আরেকবার ওকে, এভাবে সবাইকেই নোটিশ করছে। কিছুক্ষণের মধ্যে রায়ান চৌধুরী ঘুমিয়ে গেলে ডক্টর আমজাদ ইনসিয়ার উদ্দেশ্যে বললেন, নিজের লিমিট কখনো ক্রস করো না। পেশেন্টের সাথে বেশি ঘনিষ্ঠতা ভালো নয়। স্যার, আমি তো শুধু ওনাকে শান্ত করার জন্য। নিজেদের জেন্ডার ভুলে যেও না। আশা করি আমার কথায় অর্থ তুমি বুঝতে পেরেছো। আমার ওয়ান করা উচিত ছিল, আমি সেটা করেছি। এবার বাকিটা তোমার ওপর। পরে কোনো প্রবলেম হলে কর্তৃপক্ষকে দায়ী করতে পারবে না। কথাগুলো বলে ডক্টর আমজাদ হোসেন প্রস্থান করলেন।
তিনি চলে যাবার পর ডক্টর অভিমন্যু বললেন, সিয়া, স্যার কিন্তু ভুল কিছু বলেনি। আজকে যেটা হলো এটা আর যে পুনরাবৃত্তি ঘটবে না তার কোনো নিশ্চয়তা নেই। তুমি যদি এগুলোকে প্রশ্রয় দিতে থাকো তাহলে এটা কিন্তু একসময় পেশেন্টের অভ্যাসে পরিণত হবে, তখন ব্যাপারটা আরও জটিল হয়ে যাবে। তাই বলছি কি, তুমি নিজেকে প্রোটেকশন রাখো, ডিস্টেন্স মেনটেন করো। আর যদি বলো তো আমি স্যারকে রিকোয়েস্ট করে তোমাকে অন্য কোনো পেশেন্টের জন্য অ্যাপয়েন্ট করে দিই, কারণ নিজের সেফটি সবার আগে। এতক্ষণ যাবৎ ডক্টর অভিমন্যুর বলা কথাগুলো চুপচাপ শুনছিল ইনসিয়া। এবারে সে মুখ খুলল। অভিমন্যু স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে নিয়ে এত ভাবার জন্য, কিন্তু আপনার হেল্পের কোনো প্রয়োজন নেই আমার। আমি নিজেই সবটা সামলে নিতে পারবো। যদি কখনো প্রবলেমও হয় তবুও আমি সবটা নিজেই সামলে নিতে পারবো। আমাকে নিয়ে এত চিন্তা করার প্রয়োজন নেই আপনার। বাট সিয়া, আপনার কাজ যদি হয়ে গিয়ে থাকে তাহলে আপনি এবার আসতে পারেন। আর যদি কিছু বলার থাকে তাহলে দ্রুত সেটা বলে নিজের কাজে যান। আর একটাই কথা বলার ছিল শুধু। বলুন। রায়ান চৌধুরী থেকে একটু দূরে দূরে থাকার চেষ্টা করিও। আমি এখন আসি, পরে আবার আসবো। অভিমন্যু চলে যাবার পর প্রিয়াঙ্কা ইনসিয়াকে ঝাপটে জড়িয়ে ধরল। আরে আরে, কি করছিসটা কি? ছাড়। আরে ইয়ার, হোয়াট আ জেলাসি, হোয়াট দ্য সিন, হোয়াট দ্য চেঞ্জিং। কি আবল তাবল বলছিস এসব? ডক্টর আমজাদকে দেখেছিস? আজ তোর সাথে কি ভালো ব্যবহারটাই না করলো, কি কেয়ার, বাবা। ওনার মতিগতি আমি বুঝি না জানিস। আমি জানি উনি আমার খারাপ চান না, কিন্তু পদে পদে অপমান করতেও ছাড়েন না। কারণে অকারণে উনি যেভাবে আমাকে বকাবকি করেন, আমার তো মনে হয় উনি আমাকে পার্সোনালি অ্যাটাক করেন। পার্সোনাল অ্যাটাক? বাট তোর সাথে ওনার পার্সোনাল কি শত্রুতা আছে? জানি না, বাদ দে। আচ্ছা, আর কি যেন বলছিলি? বলছিলাম যে অভিমন্যু স্যার কিন্তু আজ হেভি জেলাসি ফিল করছেন। কেন? ওই যে রায়ান চৌধুরী তখন তোকে ওভাবে জড়িয়ে ধরলো না, তখন তো অভিমন্যু স্যারের চেহারাটা জাস্ট দেখার মতো ছিল। ইনসিয়া বিরক্তিতে চসূচক শব্দ উচ্চারণ করে বলল, ওই ব্যক্তির নাম নিস না তো, বিরক্ত লাগে আমার। তাহলে কি রায়ান চৌধুরীকে ভালো লাগে তোর? আজ যা সিন ক্রিয়েট করলি তোরা, হাউ রোম্যান্টিক। শাট আপ। একজন অসুস্থ ব্যক্তিকে নিয়ে এইসব উল্টাপাল্টা কথা বলতে লজ্জা করে না তোর? যা বাবা, লজ্জা লাগবে কেন? আমার যেটা মনে হলো সেটাই তো বললাম। এরকম বাজে মন রাখিস কেন? যত সব। ইনসিয়া উঠে গিয়ে রায়ান চৌধুরীর পাশে বসল। তলে তলে টেম্পো চালাও বেহেনজি, হাম হ্যাঁ তোমারা সাথ। নার্স আর পেশেন্টের মধ্যে প্রেম, বাহ ক্যা বাত হ্যায় বাবা। কথাগুলো বলেই দৌড়ে কেবিন থেকে বেরিয়ে গেল প্রিয়াঙ্কা। সময়ের সাথে সাথে এবং ইনসিয়ার যত্ন আত্মীতে রায়ান চৌধুরী এখন শারীরিকভাবে বেশ সুস্থ। সেই সাথে এতদিনে রায়ান চৌধুরী ও ইনসিয়ার মাঝে বেশ একটা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, যেটা মোটেও মেনে নিতে পারছে না ডক্টর অভিমন্যু। রায়ান চৌধুরীর সাথে ইনসিয়ার এই ঘনিষ্ঠতা বেশ পীড়া দিচ্ছে তাকে। সে শত চেষ্টা করেও পারেনি এদের দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে। ডক্টর অভিমন্যু নিজের চেম্বারে বসে ক্রোধে ফেটে পড়ছে। তার অ্যাসিস্ট্যান্ট তুষার চেম্বারে প্রবেশ করে বলল, স্যার, অনেকগুলো পেশেন্ট বাইরে ওয়েট করছে আপনার অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য। কে বলেছে আজ অ্যাপয়েন্টমেন্ট রাখতে? আজকে সবগুলো অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দে। উত্তেজিত হবেন না স্যার, এখন ওরা চলে এসেছে। আমি কি করে ওদেরকে এখন বলে দে ডক্টর আজ ব্যস্ত আছেন। কিন্তু স্যার, দেখ তুষার, আমার মাথা কিন্তু একদম ঠিক নেই। আজ পেশেন্ট দেখা মানে তাদের প্রাণের ঝুঁকি বাড়ানো। দয়া করে আমাকে ফোর্স করিস না। কি কারণে আপনি এত রেগে আছেন জানতে পারি কি স্যার? না মানে আমি যদি কোনোভাবে আপনাকে হেল্প করতে পারি তাই আর কি। অভিমন্যু উঠে দাঁড়িয়ে টেবিলের উপরে থাকা গ্লাভসটা ছুঁড়ে ফেলে দিয়ে চিল্লিয়ে বলে উঠল, ইনসিয়া আমার থেকে দূরে সরে যাচ্ছে। আমাকে ইগনোর করার সাহস কোথা থেকে পায় ও? একজন পেশেন্টের সাথে এত ঘনিষ্ঠতা কিসের? সবসময় দুজন একসাথে চিপকে আছে। কি মনে করে ও নিজেকে? লিমিট ক্রস করে যাচ্ছে দিনকে দিন। আই জাস্ট কান্ট টলারেট দিস। আমরা তো জানি স্যার আপনি ইয়াসিনকে কতটা পছন্দ করেন।
সবাই জানে বুঝে, শুধুমাত্র ও ছাড়া। ও তো বোঝার চেষ্টা করে না কখনো। 2 বছর হলো আমি ওকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু বুঝতে চাইছে না। এখন পেয়েছে ওই পেশেন্ট রায়ান চৌধুরীকে, দিন রাতে সবসময় কেবিনেই পড়ে আসে। রায়ান চৌধুরীর সাথে মেলামেশা আজকাল একটু বেশি বেড়ে গেছে। ও কি ভুলে গেছে নাকি রায়ান চৌধুরী একজন মেমোরিয়ালাইজার বেওয়ারিশ পেশেন্ট? বুঝতে পারছি স্যার। আচ্ছা, রায়হান চৌধুরী তো এখন ফিজিক্যালি একদম ফিট, আপনারা ওনাকে ডিসকাস কেন করছেন না? ওই তো নিজের নাম পরিচয় ঠিকানা কিছু জানে না। ডিসচার্জ করে বা কী করবো, যাবে কোথায়? কোনো এক ছেলে এসে হসপিটালে অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে ওটাকে অ্যাডমিট করে দিয়ে গেছে। আজ পর্যন্ত কোনো দিন কোনো খোঁজখবর নেয়নি। রায়হান চৌধুরীর কখনো মেমোরি ফিরে আসবে কি না সেটার তো কোনো গ্যারান্টি নেই। এই কারণে আজীবন ওনাকে হাসপাতালে রাখবেন নাকি? এটা তো সম্ভব নয় স্যার। এটা তো কখনোই পসিবল নয়। তবে অ্যাকাউন্টে যদি টাকা শেষ হয়ে গিয়ে থাকে তাহলে রায়হান চৌধুরীকে রিলিজ করে দিতে আমরা বাধ্য। এটা একটা বেসরকারি হসপিটাল, টাকা ছাড়া বিনামূল্যে কোনো পেশেন্টকে রাখা সম্ভব নয়। আমার কাছে একটা আইডিয়া আছে স্যার, এতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। মানে রায়হান চৌধুরীর থেকে ইনশিয়াকে আলাদা করার একটা মধ্যক উপায়। কি করতে চাইছিস তুই? কোনোভাবেই এখন যদি রায়হান চৌধুরীর নামে থাকা অ্যাকাউন্টের সব টাকা শেষ হয়ে যায় তাহলে কি হবে? আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন তো স্যার? তুষারের কথা শুনে ডক্টর অভিমন্যু তুষারকে জড়িয়ে ধরে বাহবা দিয়ে বলল, সাব্বাস তোপার, এই প্ল্যানটা আমার মাথায় আগে কেন আসেনি? শোন, তুই কোনোভাবেই ওই অ্যাকাউন্টের সবগুলো টাকা সরিয়ে ফেল, বাকি আমি দেখছি। ইনশে আজ থেকে তো আমাকে ইম্পর্টেন্ট দিতেই হবে, কারণ তোমার রায়ান চৌধুরী তো আজকে তোমাকে ছেড়ে আজীবনের জন্য চলে যাবে। কথাটা বলে শয়তানি হাসি দিল ডক্টর অভিমন্যু। কিন্তু স্যার, ডিসচার্জ করার পর রায়ান চৌধুরী কোথায় যাবে? যেখানে খুশি যাক, আমাদের কোনো দায় নেই। মূল্য কি বাঁচলো আমার তো কিছু যায় আসে না। ট্রিটমেন্ট কমপ্লিট, অ্যাকাউন্ট ফাঁকা, পেশেন্ট ডিসচার্জ, ব্যাস এতটুকুই তো। আমি ওই রায়হান চৌধুরীকে আর এক মুহূর্ত হসপিটালে রাখতে চাই না। তুই গিয়ে তাড়াতাড়ি কাজটা সেরে ফেল, যা। শিওর স্যার। প্রতিদিনের মতন আজকেও ইনসিয়া রায়ান চৌধুরীর সাথেই ছিল। সে বসে থেকে রায়ান চৌধুরীকে স্যুপ খাওয়াচ্ছে। তখনই প্রিয়াঙ্কা ছুটে এসে বলল, শিয়া, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমার হাঁপাচ্ছিস কেন? আমি মাত্র শুনে আসলাম হসপিটালের অ্যাকাউন্টেন্টের রায়হান চৌধুরীর নামে যে টাকাগুলো পে করা ছিল সব শেষ। মানে? আমি তো এরকমটাই শুনে আসলাম। এখন কেউ রায়হান চৌধুরীকে হসপিটালে রাখতে চাইছে না। জানিসই তো এটা প্রাইভেট হসপিটাল। এইভাবে একজন পেশেন্টকে কিভাবে বের করে নিতে পারে? আজব। আমি এত কিছু জানি না, কিন্তু কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসবে রায়হান চৌধুরীকে চেক আপ করে রিলিজ দেওয়ার জন্য। কিন্তু ওনাকে রিলিজ করে দিলে উনি যাবে কোথায়? ওনার তো কেউ নেই। রায়ান চৌধুরী এসব কথাবার্তা শুনে সিয়ার হাত ধরে বলল, সিয়া, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না। ওই লোকগুলো যদি আমাকে বের করে দেয় তাহলে তুমি ওদেরকে বলে আমাকে রেখে দিও, আমি তোমার সাথে থাকতে চাই। আপনি চিন্তা করবেন না, আমি ওদেরকে বুঝিয়ে বলবো। আপনি এখন এই পুরো স্যুপটা শেষ করান তো। এইসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি তো আছি তো, নাকি? প্রিয়াঙ্কা আবারও কিছু বলতে চাইলে ইনসিয়া চোখ রাঙিয়ে তাকে চুপ করিয়ে দিল। এরপর সে রায়ান চৌধুরীকে স্যুপ খাওয়ানো শেষ করে ওষুধ খাইয়ে শুয়ে দিল। রায়ান চৌধুরী ঘুমানোর পর প্রিয়াঙ্কা বলল, তোর মাথায় কি চলতেছে বলতো? জানি না, পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিব। আমি বুঝি না তুই এই পেশেন্টের জন্য এত কিছু কেন করছিস। এই সামান্য বেতনে তোর নিজেরই ভালোভাবে চলে না, তার মধ্যে আবার প্রতিদিন 3 বেলা করে এই পেশেন্টের জন্য বাড়ি থেকে রান্না করে নিয়ে আসিস। কি দরকার বলতো এত কিছু করার? তুই তো জানিস রায়ান চৌধুরী হসপিটালে খাবার খেতে পারেন না, তাই আমি ওনার জন্য বাড়ি থেকে রান্না করে নিয়ে আসি। আরে উনি কী বা এমন খায় বলো তো যে আমার খুব খরচ হয়ে যাচ্ছে? আমি যা করি মন থেকে করি। হ্যাঁ, মন থেকে তো করবি, কারণ মন তো ওনাকেই দিয়ে দিছিস। সবই বুঝে আমি। প্রিয়াঙ্কার কথার প্রত্যুত্তরে ইনসিয়া কিছু বলতে যাবে তার পূর্বেই ডক্টর আমজাদ ও ডক্টর অভিমন্যু এসে উপস্থিত হলো। ডক্টর আমজাদ রায়ান চৌধুরীকে ভালোভাবে চেক আপ করে বললেন, পেশেন্ট তো শারীরিকভাবে একদম সুস্থ, শুধু মেমোরি ফিরে আসাটাই বাকি রয়েছে। জি স্যার, আমি তো এই কারণেই বলছি এই পেশেন্টকে রিলিজ করে দিতে। এই ধরনের পেশেন্ট তো কেউ হসপিটালে রাখে না। এছাড়াও এই পেশেন্টের জন্য জমা করা সব টাকাও শেষ হয়ে গিয়েছে। শুধু কেবিনটা অকারণে এভাবে ফেলে রাখার কোনো মানেই হয় না।
রিলিজ তো করব, কিন্তু পেশেন্টের তো কোনো গার্ডিয়ান নেই। আমাদের দায়িত্ব থেকে আমরা একটা কাজ করতে পারি স্যার। আমরা বরং পেশেন্টের ছবি উঠিয়ে প্রেসের কাছে দিয়ে সবটা বলে দিই। নিউজ হলে ঠিকই পেশেন্টের রিলেটিভস এখানে চলে আসবে। ইউ আর রাইট, এছাড়া আমাদের কাছে তো আর কোনো অপশনও নেই। তখনই ইনসিয়া চিল্লিয়ে বলে উঠল, না, আমি পেমেন্ট করে দেব, প্লিজ ওনাকে এখানে রাখুন। পাগল হয়েছিস তুই? তুই নিজেও খুব ভালো করে জানিস হসপিটালে পার ডে খরচ কত। এত ফেসিলিটি নিয়ে হসপিটালে পেশেন্ট রাখতে যে খরচ পড়বে সেটা তুই কখনোই দিতে পারবি না সিয়া। সিয়া, তুমি এসব কি বলছো? এই পেশেন্টকে নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের? পেশেন্টকে রিলিজ দিলে তো তুমিও ফ্রি হতে পারবে, তোমার তো খুশি হওয়া উচিত। এগুলো শুনে ইনসিয়া নিজেও গভীর ভাবনায় পড়ে গেল। সত্যিই তো তার পক্ষে কখনোই হসপিটালের খরচ বহন করা সম্ভব না। সে যে পরিমাণ স্যালারি পায় তাতে করে পুরো মাসের খাওয়া দাওয়া, ঘর ভাড়া, ধার পরিশোধ করা এসব করতে প্রায় সব শেষ হয়ে যায়। বেশ কষ্ট করে নিজের ভরণ পোষণ চালাতে হয় তাকে। চুপ করো সবাই। পেশেন্টের যেহেতু কোনো গার্ডিয়ান নেই, সেই হিসাবে আমাদের দায়িত্ব থেকে যতটুকু করা উচিত আমরা ততটুকুই করব। অভিমন্য যেটা বলেছে সেটাই হবে, নয়তো পুলিশের হেল্প নিতে হবে। কিন্তু স্যার। ইনশিয়া, নিজের লিমিটে থাকো। তুমি একজন নার্স, তুমি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করছো। তোমার লিমিট এতটুকুই। পেশেন্টকে নিয়ে তোমার এত উদ্বিগ্নতা কিসের? স্যার, আমি তাহলে প্রেসের সাথে কন্ট্যাক্ট করছি। স্যার, কেউ একজন পেশেন্টের দায়িত্ব নিলেই তো হবে না, তাই না? তাহলে তো আর থানা, পুলিশ বা প্রেসকে ডাকতে হবে না, রাইট? ঠিক আছে, আমি নেব এই পেশেন্টের সব দায়িত্ব। আমি হব ওনার গার্ডিয়ান। আরে প্রেজিসিয়া, কি বলছো তুমি? এটা মাথা ঠিক আছে তোমার? শিয়া, তুই কি পাগল হয়ে গেছিস? কি বলছিস ভেবেচিন্তে বলছিস তো? আমি যা বলছি সেটা ভেবেচিন্তেই বলছি। আমি রায়ান চৌধুরীর দায়িত্ব নিতে চাই, ওনার সকল দায়ভার আমি নিব। ইনশিয়া, তুমি হয়তো এতগুলো দিন রায়হান চৌধুরী কেয়ার করতে গিয়ে তার মায়ে পড়ে গেছো, কিন্তু তুমি যেটা চাচ্ছ এটা সম্ভব নয়। পেশেন্টের ফ্যামিলি মেম্বার বা রিলেটিভসদের পারমিশন ছাড়া আমরা যে কারোর কাছে পেশেন্টকে ছাড়তে পারি না। ওনার যদি কোনো রিলেটিভ থাকতো তাহলে অবশ্যই ওনার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতাম। প্রায় বছরখানেক হতে চলল উনি এই হসপিটালে রেখেছেন, কই ওনার খোঁজ খবর নিতে তো কেউ আসেনি। আমার মনে হয় রায়ান চৌধুরীও আমার মতোই অনাথ। পেশেন্টের কিছু হয়ে গেলে তার রেসপন্সিবিলিটি কে নেবে? পেশেন্টের ব্রেন সার্জারি করা হয়েছিল, এখনো মেমোরি ফেরেনি। আমরা পেশেন্টকে নিয়ে কোনো প্রকার রিস্ক নিতে চাই না। তোমার কথায় গিয়ে শেষে আমরা বিপদে পড়ে যাব। স্যার, একবার বোঝার চেষ্টা করুন আমার কথা। ব্যাস, অনেক হয়েছে শিয়া। অনেকক্ষণ যাবত তোমার ইউজলেস কথাবার্তা সহ্য করে যাচ্ছি। কিছু বলছি না বলে যা ইচ্ছা বলে যাচ্ছ। আর একটা কথা বললে তোমাকে আমি সাসপেন্ড করতে বাধ্য হব। ডক্টরের উপর দিয়ে কোনো কথা বলার রাইট তোমার নেই। সিয়া, তুমি এবার সত্যি বাড়াবাড়ি করছো। পেশেন্টের সাথে বেশি ক্লোজ হয়ে গেছো তুমি, তাই আজকে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছ। আবেগ ছেড়ে বাস্তবে ফিরে আসো। আমাদেরকে নিজেদের প্রফেশন নিয়ে সিরিয়াস হতে হবে। আমাদের প্রফেশনটা এমন যে এখানে মায়া, মমতা, আবেগের কোনো ভ্যালু নেই। আমাদের এখানে হাজারো পেশেন্ট আসবে। আমরা যদি সবার প্রতি এরকম উইক হয়ে যাই তাহলে কীভাবে চলবে? কন্ট্রোল ইয়োরসেলফ শিয়া, বি স্ট্রং। ইনসিয়া ডক্টর অভিমন্যুর কথায় গুরুত্ব না দিয়ে ডক্টর আমজাদের সামনে এসে বলতে শুরু করলো, স্যার, শুরু থেকে আজ পর্যন্ত রায়ান চৌধুরীর সকল কেয়ার আমি করেছি। ওনার জন্য কোনটা ভালো কোনটা মন্দ, ওনার কখন কি প্রয়োজন সেগুলো আমার থেকে ভালো আর কেউ জানে না। আমার কাছে থাকলে ওনার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ উনি ভালোই থাকবেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ওনাকে পুরোপুরি সুস্থ করে তোলার, ওনার মেমোরি ফিরিয়ে আনার। আপনি দয়া করে সার্বিকভাবে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিন। আপনার যদি মনে হয় আমি ঠিক বলেছি, রায়ান চৌধুরী আমার কাছে সবচেয়ে বেশি সেফ থাকবে। আমার প্রতি যত রাগ বিদ্বেষ থাকুক না কেন, আমি জানি পেশেন্টের ভালোর জন্য আপনি কখনো কোনো কিছুর প্রতি আপোষ করবেন না। আপনার সিদ্ধান্তের প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে স্যার। আমি জানি আপনি সঠিক সিদ্ধান্তই নেবেন। ডক্টর অভিমন্যু কিছু বলার জন্য উদ্যত হতেই ডক্টর আমজাদ হাতের ইশারাই তাকে থামিয়ে দিলেন। তিনি কিছুক্ষণ চুপ থাকার পর একটা বড় নিঃশ্বাস ছেড়ে বললেন, ঠিক আছে, রায়ান চৌধুরীর সকল রেসপন্সিবিলিটি আমি তোমাকে দিলাম ইনশিয়া। আই থিঙ্ক আমার বিশ্বাসের মর্যাদা তুমি রাখবে। ডায়েট চার্ট ফলো করে ওকে খাবার দেবে এবং মেডিসিনগুলো রেগুলার দেবে। প্রত্যেক মাসে অন্তত একবার করে হসপিটালে নিয়ে আসবে চেক আপের জন্য। আমি সিগনেচার করে দেবো। রিসেপশন থেকে রিলিজ পেপার উঠিয়ে নিও। ডক্টর আমজাদের কথা শুনে খুশিতে ইনসিয়ার চোখে পানি চলে এসেছে। সে খুশিতে আপ্লুত হয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ স্যার। ডক্টর আমজাদ আর কোনো কথা না বলে চুপচাপ কেবিন থেকে চলে গেলেন। ডক্টর অভিমন্যু ভাবতেও পারেনি তার প্ল্যান এভাবে ফ্লপ করবে।
সে যেটা চেয়েছিল ঘটনা উল্টো তার বিপরীত হয়ে যাবে। অভিমন্যু রেগে গিয়ে বলল, অনেক বড় একটা বোকামি করলে তুমি সিয়া। একজন সিঙ্গেল মেয়ে হয়ে একটা পুরুষের দায়িত্ব নিয়েছো, কত বড় ভুল করেছো তুমি। আমাকে নিয়ে আপনার এত চিন্তা করতে হবে না, আপনি নিজের ডিউটিতে যান। আমার পার্সোনাল ম্যাটার নিয়ে এত চিন্তা ভাবনা করে আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না, প্লিজ। ইনসার কথাগুলো শুনে ডক্টর অভিমন্যু রাগে দ্রুত এখান থেকে চলে গেল। অভিমন্যু চলে যাবার পর প্রিয়াঙ্কা ইনসার দুই কাঁধ ধরে বলল, অভিমন্যু স্যার কিন্তু ভুল কিছু বলেনি সিয়া। আবেগের বশে তুই অনেক বড় একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছিস। আরে আমি তো মজা করে সবসময় বলতাম রায়ান চৌধুরীর সাথে রিলেশন করতে। আমি সিরিয়াসভাবে কখনো এসব কথা বলিনি। তুই এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে অন্তত আমার সাথে একবার ডিসকাস করতে পারতি। আমার যেটা সঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি, পরে কি হবে সেটা তখন দেখা যাবে। আমি এখন নেগেটিভ কিছু ভাবতেই চাচ্ছি না। তুই এরকমটা কেন করলি সিয়া? দেখ, আমি চাই না রায়ান চৌধুরীকে নিয়ে কোনো নিউজ হোক। ওনাকে যে অবস্থায় হসপিটালে নিয়ে আসা হয়েছিল তখন ওনার কন্ডিশন অনেক সিরিয়াস ছিল। শুধু অ্যাক্সিডেন্ট নয়, ওনার শরীরে অনেকগুলো গুলিও করা হয়েছিল। কি বলছিস এসব? এত বড় একটা ঘটনা অথচ পুলিশ কেস হয়নি কেন? নর্মালি অ্যাক্সিডেন্টের কোনো পেশেন্ট আসলেই তো পুলিশকে জানানো হয়, আর সেখানে এত বড় একটা ঘটনা। রায়ান চৌধুরীকে যে লোক হসপিটালে নিয়ে এসেছিল সেই লোক আমজাদ স্যারকে রিকোয়েস্ট করেছিল পুলিশকে না জানাতে। সে এটাও বলেছিল রায়ান চৌধুরীর অনেক লাইফ রিস্ক রয়েছে। রায়ান চৌধুরী এই হসপিটালে এডমিট আছে। এটা যদি পাসকান হয় তাহলে ওনার শত্রুরা হসপিটালে চলে আসবে ওনাকে মারার জন্য। আমিও সেখানে উপস্থিত ছিলাম। আমজাদ স্যার পরে আর পুলিশকে জানায়নি, কারণ ওনার কাছে ট্রিটমেন্ট করাটা বেশি জরুরি ছিল। তুই তো জানিসই আমজাদ স্যার পেশেন্টদের ব্যাপারে কতটা কনসাল্ট। তাহলে আজ কেন উনি এমন করছিলেন জানি না, তবে শেষ পর্যন্ত উনি আমার কথা শুনেছেন, এই আলহামদুলিল্লাহ। শোন, যদি আজ রায়ান চৌধুরীর পিক দিয়ে নিউজ করা হয় তাহলে ওনার শত্রুরা ওনার খোঁজ পেয়ে যাবে। রায়ান চৌধুরীর মেমোরি এখনও ফিরেনি, ওনার এখনও লাইফ রিস্কে রয়েছে। আমি চাই না কোনোভাবে ওনার কোনো ক্ষতি হোক, তাই ওনাকে বাঁচানোর জন্য আমি আজ এত বড় একটা ডিসিশন নিলাম। কিন্তু শিয়া, তুই তো আনম্যারিড, তুই ভাড়া বাসায় থাকিস। তুই যদি রায়হান চৌধুরীকে নিজের সাথে রাখিস তাহলে তো লোকজন অনেক আজে বাজে কথা বলবে। প্রিয়াঙ্কার কথা শুনে ইনসিয়া মুচকি হেসে বলল, অনাথ মেয়েদের এসব কথা গায়ে লাগে না। ছোটবেলা থেকেই আমরা মানুষের কত কটু কথা শুনে বড় হয়েছি না, যে আজ এসব আমাদের কাছে কিছুই মনে হয় না। নিমের তেতরসও আমাদের কাছে মধুর মতোই মিষ্টি লাগে। সমাজের বাস্তবতাটা কতটা ভয়ানক সেটা আমার মতো অনাথরাই সবচেয়ে ভালোভাবে অনুভব করতে পারে, কারণ সবচেয়ে বেশি বাস্তবতার সম্মুখীন আমাদের কি হতে হয়। বেঁচে থাকার জন্য ছোট থেকেই সব রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েও নিয়মিত জীবন যুদ্ধ করে আজ এত দূর এসেছি, আর এখনও নিজের সাথে জীবন যুদ্ধ করে চলেছি। শুনেছি মানুষের জীবনে সুখ দুঃখ নাকি পাশাপাশি থাকে, কিন্তু আমার জীবনে তো দুঃখ ছাড়া কিছুই নেই। কবে যে সেই সুখের দেখা মিলবে সেই আশাতেই বেঁচে আছি। কথাগুলো বলতে বলতে ইনসিয়ার নেত্রকোনায় পানি চলে এসেছে জমে। সে নিজের আঙুলের সাহায্যে সে পানিটুকু মুছে নিয়ে বলল, বাদ দে এসব কথা, আমাকে এসব গুছিয়ে নিতে হবে, একটু হেল্প কর। আমি চেষ্টা করব শিয়া, তোর সকল সমস্যায় পাশে থাকার। যে কোনো প্রবলেমে তুই আমাকে নক করিস। আমার সাধ্যের মধ্যে থাকলে নিজের পুরোটা দিয়ে তোকে হেল্প করার চেষ্টা করব। রায়ান চৌধুরীর ঘুম ভাঙতে সে চোখ মেলে তাকিয়ে দেখে ইনসিয়া আর প্রিয়াঙ্কা দুজনে মিলে তাকে ওষুধপত্র থেকে শুরু করে সব কিছু গুছিয়ে ব্যাগে রাখছে। রায়ান চৌধুরী এসব কিছু দেখে শান্ত কণ্ঠে প্রশ্ন করল, আমাকে তাড়িয়ে দিচ্ছ সিয়া? তোমাকে কষ্ট করে সব কিছু গোছাতে হবে না। এখন থেকে যেহেতু আমাকে নিজে নিজে বাঁচতে হবে, তাহলে এখন থেকে নিজের কাজ নিজে করে। কথাগুলো বলে রায়ান চৌধুরী বেড থেকে নামতে নিলে ইনসিয়া এসে তাকে ধরল। কি করছেনটা কি? আপনি এখনও অনেক উইক, এভাবে লাফ দিয়ে ওঠানামা করা যাবে না। আর শুনুন, আমি আপনাকে তাড়িয়ে দিচ্ছি না, আপনাকে আমি নিজের সাথে করে আমার বাড়িতে নিয়ে যাব। আজ থেকে আপনি আমার বাড়িতে আমার সাথে থাকবেন। ইনসিয়ার কথা শুনে রায়ান চৌধুরী আনন্দে উত্তেজিত হয়ে উঠল। ইনসিয়া রেগে গিয়ে বলল, বেশি লাফালাফি যদি করেন না, ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখে দিব। চুপচাপ এখানে শান্ত ছেলের মতো বসে থাকুন, কিছুক্ষণের মধ্যে আমরা বের হব। বর্তমান হঠাৎ করে সিয়ানের শরীর খারাপ করাই তানিয়াকে সাথে করে ইনসিয়া হসপিটালে আসলো।
ডক্টর সিয়ানকে চেক আপ করে একটা ইমার্জেন্সি ইঞ্জেকশন পুশ করে ইনসিয়ার উদ্দেশ্যে বলল, এর আগে কি কোনো ডক্টর দেখিয়েছেন? ডক্টর ইনসিয়ার থেকে রিপোর্টসগুলো নিয়ে সেগুলো ভালোভাবে অবজার্ভ করে বলল, আগের ডাক্তার নিশ্চয়ই আপনাকে সব কিছু বলেছে। কিন্তু এছাড়া কি আর কোনো অপশন নেই আমার ছেলেকে সুস্থ করার? না, বোন মেরু ট্রান্সপ্লান্ট না করলে আপনার ছেলেকে কোনোভাবেই সুস্থ করা পসিবল না। যতদিন না বোন মেরু ট্রান্সপ্লান্ট করা হবে ততদিনের মাঝে মধ্যে এরকম শরীর খারাপ হবে। এরকম চলতে থাকলে বাচ্চাটা মারাও যেতে পারে। আপনি ইমিডিয়েটলি বোন মেরু ট্রান্সপ্লান্ট করার ব্যবস্থা করুন। আমার ব্লাড গ্রুপ আমার সন্তানের সাথে ম্যাচ করলে আমি এভাবে ওকে ফেলে রাখতাম না। অনেক আগে আমি বোন মেরু ট্রান্সপ্লান্ট করার ব্যবস্থা করতাম। আমার সন্তানের জীবনের কাছে আমার জীবন কিছুই না। ডক্টর, আপনি প্লিজ আমার সন্তানকে সুস্থ করে দিন, যত টাকা লাগে দিব, কিন্তু আমার ছেলেটাকে শুধু। কথাটা টাকার নয়, আপনার সাথে ব্লাড গ্রুপ ম্যাচ না করলেও আপনার হাজব্যান্ডের সাথে অবশ্যই ম্যাচ করবে, নতুবা আপনার অন্য কোনো সন্তান। জি ডক্টর, আমি আপনার কথা বুঝেছি। ইনসিয়ার মুখের অভিব্যক্তি লক্ষ্য করে ডক্টর বললেন, আচ্ছা, আপনি কি সিঙ্গেল মাদার? ইনসিয়া জোরপূর্বক মুচকি হাসি দিয়ে বলল, ধরে নিন অনেকটা সেরকমই, তবে আমার হাজব্যান্ড আছে। আমি আমার সন্তানের বাবাকে খুঁজে বের করে অবশ্যই এখানে আসব আমার ছেলে ট্রিটমেন্টের জন্য। যত দ্রুত সম্ভব সেটাই করুন, বাচ্চাটার অবস্থা কিন্তু অনেক সিরিয়াস। আমি একসময় হসপিটালের নার্স ছিলাম, আমি সবটাই বুঝতে পারছি ডক্টর। তাহলে তো আপনাকে নতুন করে আমার কিছু বলার নেই। ইনসিয়া ডক্টরের সাথে আরও কিছুক্ষণ কথা বলে সিয়ানকে নিয়ে বেরিয়ে আসলো। ইনসিয়া বাইরে আসার পর তানিয়া ছুটে এসে জিজ্ঞেস করলো, সিয়ানের কি হয়েছে আপু? ডক্টর কি বলল? তেমন কিছু না, মেডিসিন দিয়েছে, সিয়ান সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। ইনসিয়ার কথা শুনে তানিয়া স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আয়ান চৌধুরী অফিসে নিজের কেবিনে বসে ল্যাপটপে কাজ করছিল। তখনই মৃদুল এসে দরজায় নক করল। আয়ান অনুমতি দিলে সে কেবিনে প্রবেশ করে দেখে আয়ানের অ্যাসিস্ট্যান্ট লিজা কেবিনে উপস্থিত নেই। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মৃদুল আয়ানের সামনে গিয়ে বলল, কেমন গেল গত রাতটা? নট ব্যাড। কিসের নট ব্যাড? কখনো তো ভালো বলতে পারিস। ওইদিকে তুই নাইট এনজয় করিস, আর এদিকে সব দিক সামলাতে হিমশিম খেতে হয় আমাকে। লিজা তো আজকাল আবার একটু বেশিই প্রশ্নবাদী হয়ে গেছে। তোদের এসব এনএক্সটি সামলাতে সামলাতে না এক সময় আমি নিজেই পটল তুলব। এত চোটে আছিস কেন? কি হয়েছে? গত রাতে যে দুটো মেয়েকে তুলেছিলি, ওদের মিসিং কেস নিয়ে নিউজ হয়েছে, সেটা জানিস কি? ওহো, জানবি কি করে তুই? তুই তো নিজ কর্মে মত্ত ছিলি, অন্য কিছু দেখার টাইম আছে নাকি তোর? আয়ান চৌধুরী ডোন্ট কেয়ার ভাব নিয়ে এক পায়ের উপর আরেক পা উঠিয়ে আরাম করে বসে পড়ল। এরকম নিউজ তো প্রায়শই হয়, জার্নালিস্টদেরও তো পেট চালাতে হবে। তোর এই শান্তরূপ দেখলে না আমার রাগ হয়, বিশ্বাস কর। এত বড় বড় ক্রাইম করার পরেও তুই কিভাবে এত শান্ত থাকিস সেটা তুই ভালো জানিস। এসব কথা ছাড়, কোনো কাজের কথা থাকলে বল। ড্রেসগুলো সেলাই করার জন্য কিছু নতুন এমপ্লয়ি প্রয়োজন। সামনে বড় একটা শো আছে, আমাদের কোম্পানির বড় মাপের একটা অর্ডার পেয়েছে। তো সার্কুলার ছেড়ে দে নিউজ পেপারে, এমনি এমনি অনেক ছেলে মেয়ে চলে আসবে ইন্টারভিউ দিতে। ওকে। আর শোন, মৃদুল পেছন ঘুরে বলল, লেডি এমপ্লয় বেছে নেবে। তুই এখানেও এসব শুরু করে দিচ্ছিস? কাম অন মৃদুল, আয়ান চৌধুরী 4টার দিকে হাত বাড়ায় না। ইউ নো না, আয়ান চৌধুরী ইজ আ বিগ জেন্টলম্যান। আয়ান চৌধুরী কোনো মেয়েকে টাচ করা তো দূর, তাদের দেখে নজরও দেয় না। ওগুলো তো মাফিয়া বস এসি এর রেগুলার হ্যাবিট। শেষের লাইনটা বাঁকা হাসি দিয়ে বলল আয়ান চৌধুরী। মৃদুল রাগী স্বরে বলল, পাপের ঘোড়া পূর্ণ হলে পতন নিশ্চিত, সময় থাকতে শুধরে যা। মৃদুলের কথা কর্ণগোচর হওয়া মাত্র আয়ান চৌধুরী নিজের টেবিলের উপর থাকা কিছু জিনিসপত্র ঝাড়িয়ে দিয়ে ফেলে দিল। আয়ান রেগে গেছে বুঝতে মৃদুল দ্রুত কেবিন থেকে বেরিয়ে গেল। মৃদুল বাইরে এসে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে নিজেই বলতে শুরু করলো, জীবনের প্রতি মায়া মনে হয় দিনকে দিন লোপ পাচ্ছে আবার। তা না হলে কি জেসে নিজের কবর নিজে খুঁড়তে চাই? ঘুমন্ত সিংহর কাছে গিয়ে নাকে সুরসুরি দিয়ে ঘুম ভাঙাচ্ছি মরার জন্য। আসলেই প্রাণের ভয় সত্যি সত্যি লোপ পেয়েছে আবার। মৃদুল আয়ানের কেবিনের বাইরে দাঁড়িয়ে থেকে বিড়বিড় করতে করতে দেখে লিজা এসে বলল, আর ইউ ওকে স্যার? এনিথিং রং?
নো নো, এভরিথিং ইজ ওকে। আমি শুধু নিজের সাথে একটু কথা বলছিলাম আর কি। ও আচ্ছা। লিজা আয়ানের কেবিনে প্রবেশ করতে গেলে মৃদুল তাকে থামিয়ে দিয়ে বলল, একদম না, একদম ভেতরে যেও না, সিংহ জেগে গেছে, সামনে গেলেই ধর থেকে মাথা আলাদা করে চিবোবে। কিসব আবল তাবল বলছেন স্যার? পথ ছাড়ুন, অ্যান্সারের থেকে এই ফাইলগুলো সাইন করে নিতে হবে। মৃদুল লিজার হাত থেকে ফাইলগুলো নিয়ে বলল, তুমি যাও, আমি ফাইলগুলো সাইন করিয়ে নিব। ইটস ইমার্জেন্সি স্যার। নিকুচি করেছে ইমার্জেন্সি, আগে প্রাণ পরে কাজ। কিছু বললেন স্যার? আচ্ছা, আপনি এত ঘাবড়ে আছেন কেন? এসি চলছে তবুও আপনি ঘেমে যাচ্ছেন। তুমি অতিরিক্ত প্রশ্ন করো লিজা, বেশি কথা বলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সরি স্যার। এত কথা না বলে যাও এখান থেকে। কিন্তু ফাইলগুলো? আমি এসব বুঝে নেব, তোমাকে যেতে বলছি যাও। লিজার কথা না বাড়িয়ে এখান থেকে চলে গেল। বেশ কিছুক্ষণ পরে আয়ান নিজেকে সামলে নিয়ে বাইরে আসলো। মৃদুল কেবিনের বাইরে দরজার সামনে দাঁড়িয়েছিল আয়ানের বের হওয়ার অপেক্ষায়। আয়ান চৌধুরী বাইরে আসার পর তার চেহারা দেখে মৃদুলের বুঝতে বাকি রইল না ভেতরে ছোটখাটো একটা তুফান বয়ে গেছে। মৃদুল ভয়ে থাকলেও কিছুটা সাহস সঞ্চয় করে প্রশ্ন করল, কোথায় যাচ্ছেন স্যার? ব্রোথেন্সে। ব্রুথেলস অর্থাৎ পুতিতালয়ে যাওয়ার কথা শুনে কোনো কিছু একটা ভাবতে ঘাবড়ে গেল মৃদুল। তবে এই মুহূর্তে আয়ানকে বাধা দেওয়া মানে মৃত্যুকে বরণ করে নেওয়া। আয়ান চৌধুরী চলে যাওয়ার পর মৃদুল কাউকে কল করে বলল, এসি বোথলেস ওর মায়ের সঙ্গে দেখা করার জন্য বের হয়েছে, যেভাবেই হোক ওকে আটকাতে হবে। তোদের দায়িত্ব দিচ্ছি, সময় মতো টাকা পেয়ে যাবি। সেরকম কিছু হলে আমাকে একটা কল অথবা মেসেজ, একটা ডেঞ্জার সাইন সেন্ড করিস, আমি নিজে পৌঁছে যাব। এত ভয় পেলে মায়ের কোলে গিয়ে বসে থাক, ডাফারের বাচ্চা। এত ভয় নিয়ে আমাদের টিমে আসছিস কেন? আমাদের টিমে এরকম কারোর স্থান নেই যে কিনা মৃত্যুকে ভয় পায়। শপথের কথা ভুলে গেছিস নাকি? ইটস ওকে, এখন দলবল নিয়ে যা তাড়াতাড়ি। কল কেটে দিয়ে মৃদুল নিজে নিজেই বলতে শুরু করলো, কোন দিক সামলাবো? এই লিজাকে একদম টলারেট করা যায় না, সবসময় ডিটেকটিভের মতো ঘোরাফেরা করে। আয়ানকে আটকাবো নাকি কেবিন রুমটা পরিষ্কার করব? আয়ানকে না আটকালে তো সব সর্বনাশ হয়ে যাবে। এইদিকে রুম পরিষ্কার না করলেও বিপদ, পড়েছি উভয় সংকটে। হ্যাঁ, আল্লাহ রক্ষা কারো তুমি। অতীত প্রায় সপ্তাহ খানিক হয়ে গেছে রায়ান চৌধুরী ইনসিয়ার বাড়িতে রয়েছে। বাড়ি বলতে ভাড়া বাসায়। ইনসিয়া এখানে অ্যাডজাস্ট করার পাশাপাশি 2টা রুম নিয়েছে। এখানে একটা অ্যাডজাস্ট বাথরুম আছে, 2টো রুমের একটা বেডরুম এবং অন্যটা কিচেন রুম। রায়ান চৌধুরীকে এখানে রাখার কারণে ইনসিয়াকে এখন পার্টি থেকে কিচেন রুমেই ঘুমাতে হয়। কারণ একটা পুরুষের সাথে একই রুমে তো আর থাকা যায় না। অসুস্থ হলেও সে তো একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। ইনসিয়া রায়ান চৌধুরীকে হুইল চেয়ার থেকে ধরে ধরে উঠে দাঁড়াতে সাহায্য করলো। আপনি এখন শারীরিকভাবে একদমই সুস্থ, কিন্তু দীর্ঘদিন শুয়ে থাকার কারণে আপনি অনেক দুর্বল হয়ে যান, যার কারণে নিজে নিজে ঠিক করে চলাফেরা করতে পারছেন না। আজ থেকে আপনার মিশন শুরু হলো। আজ থেকে আপনাকে নিজের কাজ নিজে করে শিখতে হবে। প্রতিদিন রুমের মধ্যে একটু একটু করে হাঁটাচলা করতে হবে। হাঁটাচলা ঠিকঠাক হয়ে গেলে শুরু হবে এক্সারসাইজ। এমনভাবে বলছো যেন তুমি আমাকে ট্রেনিং দিচ্ছ আর তুমি আমার ট্রেনার। কথাটা বলে মুচকি হাসি দিল রায়ান চৌধুরী। ধরে নিন সেটাই। অবশ্যই আমি আপনার ট্রেনার, আর আমি আপনাকে টেন্ট করে পুরোপুরি ফিট করে তুলব আগের মতো। আপনাকে প্রথম যেদিন দেখেছিলাম কতটা ফিট ছিলেন আপনি, 6 প্যাক বডি ছিল, আর এখন দেখুন 2 প্যাক বডিও নেই। ছি ছি এনসিয়া, আমার অসুস্থতার সুযোগ নিয়ে তুমি আমার দিকে কোন নজর দিয়েছ? লজ্জা লাগেনি? রায়ান চৌধুরীর কথা শুনে ইনসিয়া লজ্জায় লাল হয়ে গেল। সে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে নিজের মনে মনে নিজেকে বকা দিয়ে বলতে শুরু করলো, ছি 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 সিয়া, তুই আজকাল বেজে খারাপ হয়ে যাচ্ছিস। আগে যেটা করার করেছিস, যা খুশি বলেছিস, কিন্তু এখন তো তোর মুখের চেন আটকিয়ে রাখতে হবে। কারণ রায়ান চৌধুরী এখন সুস্থ হয়ে গেছে, সে এখন সব কিছু বুঝে। শুধু ওই ফিটনেস আর মেমোরিটা আর নেই। ব্যাডা মানুষের সামনে এইসব কথাবার্তা বললে তুই ফেসে যাবি তো। ইনসিয়াকে উল্টো দিকে ঘুরে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে রায়ান চৌধুরী বলল, মিস ট্রেনার, লজ্জা পেয়েছেন মনে হয়। ইনসিয়া এবার রায়ান চৌধুরীর দিকে ঘুরে কড়া স্বরে বলল, আপনি মনে হচ্ছে ফিট হয়ে গেছেন। আমার হেল্প আর কি প্রয়োজন জানতো? তাড়াতাড়ি বাথরুমে গিয়ে দাঁত ব্রাশ করে গোসল দিয়ে একদম ফ্রেশ হয়ে আসুন। আমি গিয়ে আপনার ব্রেকফাস্ট রেডি করি। আরে রেগে যাচ্ছ কেন? আই এম জাস্ট কিডিং উইথ ইউ। বাবা, ইংরেজিও জানেন দেখছি। আল্লাহ জানে আপনি কোন পেশায় নিযুক্ত ছিলেন। এতদিন মেয়ে হয়ে যতটুকু সম্ভব
আপনার শরীর মুছিয়ে দিতাম। আজ থেকে কিন্তু আপনাকে নিজে নিজেই সব কিছু করতে হবে। আমি শুধু আপনাকে ওয়াশরুমে অবধি রেখে আসবো। ওকে ম্যাডাম। রায়ান চৌধুরী ফ্রেশ হয়ে হাঁক ছাড়তে ইনসিয়া গিয়ে তাকে ধরে ধরে নিয়ে আসলো। রায়ান চৌধুরীকে চেয়ারে বসিয়ে ইনসিয়া টেবিলের উপরে ব্রেকফাস্ট রাখলো। হাফ বয়েল 2টো দেশি মুরগির ডিম, কর্ন স্যুপ, কবুতরের মাংস, 2টা রুটি আর ফুটানো পানি। এগুলো দেখে রায়ান চৌধুরী ইনসিয়ার ক্লান্ত মুখশ্রীর দিকে তাকিয়ে বলল, আমার জন্য তোমার অনেক খরচ হচ্ছে, তাই না? অনেক প্রেশার যাচ্ছে তোমার উপর। খরচ হচ্ছে হোক, আপনার এখন এত চিন্তা করতে হবে না। তবে নিশ্চিন্ত থাকবেন না, ওকে? কারণ আপনার মেমোরি ফিরে আসলে ঠিক টাকাগুলো আমি উসুল করে নেব। আর বাকি রইল কাজের প্রেশার। কারণ আপনি আমার রেসপন্সিবিলিটি, আর আমি আমার ডিউটি পালন করছি। ইনসিয়ার বলা শেষের কথাগুলো শুনে মনটা খারাপ হয়ে গেল রায়ান চৌধুরীর। কারণ ইনসিয়ার সঙ্গে থাকতে থাকতে ইনসিয়ার প্রতি তার অন্যরকম একটা ভালো লাগা সৃষ্টি হয়েছে। হয়তো সে ভালোবাসাও হতে পারে, তাই তো ইনসিয়ার মুখে এ ধরনের কথা শুনে তার খারাপ লাগছে। রায়ান চৌধুরীকে চুপচাপ বসে থাকতে দেখে ইনসিয়া তার মুখের সামনে আঙুল দিয়ে চুটকি বাজিয়ে বলল, এই হ্যালো, খাওয়া বাদ দিয়ে কোন জগতে হারালেন? খাবার ঠান্ডা হয়ে গেলে আবার গরম করতে পারবো না, তাড়াতাড়ি করে খেয়ে নিন। কেন, আবার গরম করতে গেলে তোমার অসুবিধা হবে নাকি? অভিমানী গলায় বলা রায়ান চৌধুরীর কথা শুনে ইনসিয়া শান্ত হয়ে বলল, আপনি জানেন আমি একটা মস্ত বড় পাগলি আর বাঁচালো। কখন কি বলে দেই নিজেও জানি না। তবে আমার কোনো কথা খারাপ লাগলে সেটা মানুষের ব্যর্থতা, কারণ আমি এত কিছু ভেবেচিন্তে কথা বলি না। সো আমার কোনো কথা শুনে মন খারাপ করবেন না, ঠিক আছে? আর আমাকে এখন হসপিটালে যেতে হবে, তাই রেডি হব। অনেক দিন হসপিটালে যাওয়া হয় না। হসপিটাল থেকে কল করে আজ ডেকেছে আমাকে, এ কারণে বললাম খাবার আবারও গরম করে দিতে পারবো না। ইনসিয়ার কথাগুলো শুনে রায়ান চৌধুরী স্বস্তি পেলেও মুখে কিছু বলল না। সে চুপচাপ খাওয়া শুরু করে দিল। রায়ান চৌধুরীর প্রত্যুত্তরের অপেক্ষায় ইনসিয়া কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো উত্তর না পেয়ে চলে যেতে নিল। রায়ান চৌধুরী জিজ্ঞেস করলো, তুমি খেয়েছো? না, পরে খেয়ে নিব। তুমি আমার খেয়াল রাখলেও নিজের প্রতি অনেক বেশি অবহেলা করো সিয়া। এখন আমার সাথে বসে খেয়ে নেবে। লেট হয়ে যাবে। রায়ান চৌধুরী এবারে ধমক দিয়ে বলল, তুমি খাবে মানে এখনই এই মুহূর্তে খেতে বসবে। একটু খাবার খেতে খুব একটা দেরি হবে না তোমার। চুপচাপ খেতে বসো। আপনি আমাকে ধমকাচ্ছেন? হ্যাঁ, বাঁকা লাঠিকে কিভাবে সোজা করতে হয় সেটা রায়ান চৌধুরী ভালোভাবেই জানে। উইক হলেও আমি এতটা উইক নই যে তোমাকে শাসন করতে পারবো না। তুমি একটা সেলফ কেয়ারলেস মেয়ে। আপনি কিন্তু আমাকে ফোর্স করছেন। কেয়ার করছে, আর এখন থেকে আমরা একে অপরকে কেয়ার করব। মানে তুমি আমাকে আর আমি তোমাকে। ইনসিয়ার কথা না বাড়িয়ে নিজেও খাবার নিয়ে বসে পড়ল। এরপর রেডি হয়ে এসে বের হওয়ার আগে রায়ান চৌধুরীর কি উদ্দেশ্য করে বলল, শুনুন, কিচেনে স্যালাড পানি আর কাটা ফল রাখা আছে, ঘন্টাখানেক পরে গিয়ে খেয়ে নেবেন। আর এটা আপনার আরেকটা মিশন, নিজে গিয়ে খাওয়া। আর আমার ফিরতে দুপুর হবে, আপনি ততক্ষণ রেস্ট করুন। আর যদি পারেন একটু হাঁটাচলা করবেন। ও হ্যাঁ, মাথায় প্রেশার নিয়ে কিছু মনে করতে যাবেন না। আমি থাকবো না, পরে আপনার প্রবলেম হতে পারে। আর হ্যাঁ, রিফ্রেশ মাইন্ডে থাকার চেষ্টা করবেন। স্যালারি পেলে অল্প টাকা দিয়ে আপনার জন্য একটা বাটন ফোন কিনে দিব। এই কিছুদিন একটু কষ্ট করুন, আমি তাহলে বের হলাম। রায়ান চৌধুরী প্রত্যুত্তরে শুধু বলল, দেখে শুনেছ, আর নিজের খেয়াল রেখো। ইনসিয়া মুচকি হাসি দিয়ে বেরিয়ে গেল। দুপুরে ইনসিয়া বাড়ি ফেরার পথে রাস্তায় একজন প্রতিবেশী আন্টি ইনসিয়াকে দাঁড় করিয়ে বলল, শোনো মা। জি আন্টি, বলুন। তোমার কি কোনো আত্মীয় এসেছে নাকি? কথাটা শোনা মাত্র বেশ ঘাবড়ে গেল ইনসিয়া। সে ঘাবড়ে গিয়ে বলল, কই না তো। কেন আন্টি? না মানে তোমার ঘর থেকে আওয়াজ পাচ্ছিলাম, তাই। সকালে তো তোমাকে দেখলাম বেরিয়ে যেতে, বাড়িতে তো আর কারো থাকার কথা না, তাই। ওই মানে আমার একজন ফ্রেন্ড এসেছিল আন্টি। আসলে আমি একটা জিনিস নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, তো তাই ওকে পাঠিয়েছিলাম নিয়ে যাওয়ার জন্য। ও আচ্ছা, তাই এই কদিন হাসপাতালে গেল না যে? ছুটি ছিল নাকি? না আন্টি, আসলে আমার একটু শরীর খারাপ ছিল, তাই ছুটি নিয়েছিলাম। ডিউটি করে আসলে অনেক ক্লান্ত আছো, যাও যাও ঘরে যাও। ইনসিয়া তড়িঘড়ি করে ঘরে এসে দেখে রায়ান চৌধুরী ফ্লোরে বসে আছে। ইনসিয়া রাগী কণ্ঠে বলল, এই শীতের সময় ঠান্ডা মেঝেতে বসে আছেন কোন খুশিতে? আমাকে দেখে কি তোমার মনে হয় আমি শখ করে বসে আছি? তাছাড়া কি? পড়ে গেছে, আর উঠতে পারছি না। ইনসিয়া হঠাৎ চিৎকার দিতে রায়ান চৌধুরী উৎফুল্ল হয়ে বলল, এত চিৎকার করো না, তেমন কিছু হয়নি আমার, একটু চোট লেগেছে আর কি। আপনার জন্য চিৎকার করছি না আমি,
আমার মগটা কেন ভেঙেছেন সেটা বলুন। আপনি জানেন এই মগটা আমি কত শখ করে করে 350 টাকা দিয়ে কিনেছিলাম। আমি ইচ্ছে করে ভাঙিনি সিয়া, জুস খাওয়ার পর রাখতে যাব তখন ওটা হাতে নিয়ে পড়ে গেছে। খুব ভালো কাজ করেছেন, আজ আমার শখের জিনিস ভাঙলেন আর 2 দিন পর আমার সম্মানটাও খাওয়াবেন। আজ তো একটা আন্টি সন্দেহই করেছে, কোনো রকমে ম্যানেজ করেছি, কবে না জানি ধরা খেয়ে যাই। কেন, কি হয়েছে? আরও আওয়াজ করুন ঘরের মধ্যে। ইনসিয়া একরাশ বিরক্তি নিয়ে রাগে গজগজ করতে করতে রায়ান চৌধুরীকে উঠে দাঁড়াতে হেল্প করলো। তাকে বিছানায় বসিয়ে দিয়ে সে লেগে পড়ল মগটার ভাঙা টুকরোগুলো তুলতে। এরপর সে কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। ইনসিয়ার চেহারা দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা ভেতরে ভেতরে বেশ কষ্ট পেয়েছে। নিজের অসতর্কতার জন্য রায়ান চৌধুরীরও বেশ খারাপ লাগছে ইনসিয়ার জন্য। কেটে গেল আরও কিছুদিন। ইনসিয়া রায়ান চৌধুরীকে চেক আপ করিয়ে বাড়ি ফেরার পথে দাঁড়ালো একটা ফুচকার দোকানে। বেশি করে ঝাল দিয়ে বেশ তৃপ্তির সাথে একের পর এক ফুচকা মুখে পুড়ে যাচ্ছে ইনসিয়া। রায়ান চৌধুরী টুলের উপর বসে থেকে ইনসিয়ার খাওয়া পর্যবেক্ষণ করছে আর কয়টা ফুচকা সে খেলো সেটা গণনা করছে। ইনসিয়া এটা খেয়াল করে বলল, আমার খাওয়ার দিকে তাকিয়ে না থেকে নিজেও এসে খেতে পারেন, আমি তো নিষেধ করিনি আপনাকে। না, তুমিই খাও, এসব বাইরের খাবার আমি খাই না। আসেন লাট সাহেব, বাইরের খাবার খান না, ঢং। এরই মধ্যে প্রিয়াঙ্কার সাথে দেখা। সে এদিক দিয়ে যাওয়ার সময় ইনসিয়াকে দেখে এগিয়ে আসলো। কিরে, পেশেন্টকে নিয়ে এখানে কি করিস? চেক আপ করতে নিয়ে এসেছিলাম, যাওয়ার সময় ফুচকা দেখে দাঁড়িয়ে গেলাম। জানিস তো ফুচকা দেখলে আর লোভ সামলাতে পারি না। তো এখানে খাওয়ার কি দরকার? কলেজে তো মেলা হচ্ছে, ওখানে চল। ওনাকে রেখে কিভাবে যাব বল? ওনাকে তাই না? কেন রে, নাম ধরে রাখলে ক্ষতি কি? নাকি সামথিং ইজ রং বেহনা? অবশ্য ছেলেটা কিন্তু অনেক ভালো। চুপ কর, এমন কিছু না। আচ্ছা বাদ দে, চল মেলায় যাই। আমিও একটু রিফ্রেশমেন্টের জন্য 3 দিনের ছুটি নিয়েছি। তুই যা, আমার যাওয়া হবে না। ওনাকে মেলায় এত ভিড়ের মধ্যে নিয়ে যাওয়া ঠিক হবে না। যদি কোনো প্রবলেম হয় তাহলে তো আমরা দুজন সামলাতে পারবো না ওনাকে। আরে কিচ্ছু হবে না, চল তোরা। উনি এখনও পুরোপুরি সুস্থ হয়নি, এত ভিড়ের মধ্যে গেলে কোনো প্রবলেমও হতে পারে। আগাম এত কিছু ভেবে মস্তিষ্ককে কষ্ট দিস না। প্রিয়াঙ্কা রায়ান চৌধুরীর সামনে গিয়ে হ্যান্ডশেক করার জন্য তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি প্রিয়াঙ্কা, ইনসিয়ার বেস্ট ফ্রেন্ড। রায়ান চৌধুরী সালাম দিয়ে বলল, সরি, আমি মেয়েদের টাচ করি না। ওয়াও, হাউ লয়াল। আপনার মতো ছেলে যদি ঘরে ঘরে হতো তাহলে কতই না ভালো হতো। একটা কথা বলি, আমার বান্ধবী কিন্তু অনেক ভালো মেয়ে, এমন মেয়ে লাখে একটা হয়। আমি জানি, কিন্তু কিন্তু আপনি আমার বান্ধবীর মতোই বাঁচাও। কথাটা শুনে প্রিয়াঙ্কা মুখ কালো করে ইনসিয়ার কাছে আসতে ইনসিয়া পিঞ্চ মেরে বলল, কেমন দিল রে? খুব ভালো ছেলে, তাই না? মেলায় চল। মেলায় আসার পর 3 জন এসে দাঁড়ালো বেলুন ফাটানোর দোকানে। 30 টাকায় 5টা গুলি। 5টা গুলিতে 5টা বেলুন ফাটাতে পারলেই রয়েছে পুরস্কার। ইনসি এক্সাইটেড হয়ে টাকা দিয়ে বন্দুক হাতে নিল, কিন্তু প্রতিবারের মতন এবারেও সে অনেক কষ্টে একটা বেলুন ফাটাতে সফল হলো। ইনসিয়া মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। রায়ান চৌধুরী এগিয়ে এসে বলল, আমি ট্রাই করতে পারি? আপনি কি কখনো বন্দুক চালিয়েছেন নাকি? টাকা নষ্ট করার দরকার নেই, চলুন এখান থেকে। আরে ওভাবে বলছিস কেন? আসুন ভাইয়া, আমি টাকা দিচ্ছি। টাকা দেওয়ার পর রায়ান চৌধুরী বন্দুকটা হাতে নিতে অন্যরকম একটা কিছু অনুভব করলো। তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, কিছু একটা স্মৃতিতে আসছে করেও আসছে না। সে কোনো মতে 5টা ফায়ার করে বন্দুকটা ফেলে দিয়ে মাথা চেপে ধরে মাটিতে বসে পড়ল। ইনসিয়া দ্রুত মাটিতে বসে রায়ান চৌধুরীকে আগলে নিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, কি হয়েছে আপনার? আপনি কি ঠিক আছেন তো? খুব কষ্ট হচ্ছে তাই না? কিচ্ছু হবে না, একটু কষ্ট করুন, আমি এক্ষুনি আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। প্রিয়াঙ্কা, অটো দাঁড় কর, একটা তাড়াতাড়ি কর। কয়েকজনের সহায়তায় ইনসিয়া ও প্রিয়াঙ্কা রায়ান চৌধুরীকে অটোতে উঠিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। রায়ান চৌধুরীকে সেন্সলেস অবস্থায় দেখে ডক্টর আমজাদ রেগে গিয়ে বললেন, ঘন্টাখানেক আগেই তো দেখলাম একদম ঠিক ছিল, হঠাৎ করে কি হলো? আসলে স্যার, আমি ওনাকে নিয়ে। প্রিয়াঙ্কা ইনসিয়াকে থামিয়ে দিয়ে নিজেই বলতে শুরু করলো, স্যার, আমরা শিয়ার বাড়িতেই যাচ্ছিলাম। মেলায় ফায়ারিংয়ের আওয়াজ পেয়ে হঠাৎ করে রায়ান চৌধুরী অসুস্থ হয়ে পড়ে, মাথা চেপে ধরে মাটিতে বসে চিৎকার শুরু করে দেয়। আমরা আশেপাশের মানুষজনের সহায়তায় ওনাকে গাড়িতে তুলে নিয়ে আসার সময় গাড়ির মধ্যেই উনি সেন্সলেস হয়ে গেছে। ডক্টর আমজাদ হোসেন আর কথা না বাড়িয়ে রায়ান চৌধুরীকে একটা ইমার্জেন্সি ইঞ্জেকশন দিয়ে দিল।
আই থিঙ্ক পেশেন্টের পুরনোর কোনো স্মৃতি ফিরে এসেছে, অথবা এই ফায়ারিং এর সাথে তার কোনো সম্পর্ক আছে। স্যার, ওনাকে যখন হসপিটালে নিয়ে আসা হয় তখন তো ওনার শরীরে বুলেটের ক্ষত ছিল। আমার মনে হয় ফায়ারিংয়ের আওয়াজে সেই সময় কোনো কিছু মনে হতে এরকমটা হয়েছে ওনার। ইললজিক্যালি কিছু না, মেবি ইনসিয়া ইজ রাইট। ডক্টর অভিমন্যুর কথা শুনে ডক্টর আমজাদ বললেন, পেশেন্টকে প্রপার ক্যানিং এর মতো রাখা হচ্ছে কিনা সেটাও ইম্পর্টেন্ট মিস ইনসিয়া। জি স্যার। তুমি কি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করছো নাকি? না স্যার, আমি ওনার প্রতি কখনো কোনো অযত্ন করিনি। আমি ওনার প্রত্যেকটা বিষয় ভালোভাবে খেয়াল রাখি। কতটুকু দায়িত্ব পালন করেছো সেটা তো আজকের কন্ডিশন থেকেই বুঝতে পারছি। এনিওয়েজ, আমি ইনজেকশন দিয়ে দিয়েছি, আর কিছু মেডিসিন আছে। সেন্স আসলে পেশেন্টকে নিয়ে যাবে, আর মেডিসিনগুলো বাইরের ফার্মেসি থেকে কিনে নিও। কথাগুলো বলে ডক্টর আমজাদ চলে গেলেন। প্রিয়াঙ্কা ইনসিয়ার কাঁধে হাত রেখে বলল, টাকা আছে তো তোর কাছে? না হলে আমি দিচ্ছি। না, লাগবে না। ইনসিয়া চুপচাপ রায়ান চৌধুরীর পাশে গিয়ে বসে তার মুখের দিকে তাকিয়ে আছে। প্রিয়াঙ্কা আবারও কিছু বলতে গেলে ইনসিয়া রাগী কণ্ঠে বলল, তোকে বারবার করে বলেছিলাম মেলা যাব না, কিন্তু জোর করে নিয়ে গেলে আমাদের। ওনার কাছে বন্দুক দিতে না করলাম, সেটাও শুনিস নি। আর যদি বড়সড় কিছু হয়ে যেত তাহলে কি হতো বলতো? একজন মেমোরি লস পেশেন্টকে এভাবে সব কিছুতে অ্যালাউ করা যাবে না। মাফ করে দে শিয়া, আমি বুঝতে পারিনি এরকমটা হবে। পেশেন্টের ব্যাপারে ইনসিয়াকে এত সিরিয়াস হতে দেখে ডক্টর অভিমন্যু বেশ জেলাসি ফিল করছে। সিয়া, তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো না? দেখো, এই সময় এরকমটা হওয়া একদমই নর্মাল। বাইরে আসার পর এটা ওটা দেখার পর পুরনো কোনো মেমোরি মাথায় আসলে এমনটাই হবে। এভাবে তো ধীরে ধীরে মেমোরি ফিরে আসবে। ইনসিয়া ডক্টর অভিমন্যুর কথার কোনো প্রত্যুত্তর করল না। তুমি আমাকে ইগনোর করছো শিয়া? এতটা ইমোশনাল হয়ে যেও না যে পরবর্তীতে কষ্ট পেতে হয়। মেমোরি ফিরে আসলে যখন তোমাকে ছেড়ে চলে যাবে তখন এই অভিমন্যুর কথা ঠিকই মনে পড়বে তোমার। কথাগুলো বলে ডক্টর অভিমন্যু রেগেমেগে চলে গেল। অভিমন্যু চলে যাওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ছাড়ল ইনসিয়া। ইনসিয়া ও প্রিয়াঙ্কা রায়ান চৌধুরীকে নিয়ে ইনসিয়ার ঘরে প্রবেশ করার সময় কতদিনের সে প্রতিবেশী আন্টির সাথে আরও একজন প্রতিবেশী তাদের দিকে এগিয়ে এসে বলল, ছেলেটা কে ইনসিয়া? এ সময় প্রতিবেশীদের দেখে ঘাবড়ে গেল ইনসিয়া। সে কাঁপা কাঁপা গলায় কোনো মতে বলল, ও হলো আমার ফ্রেন্ড। দুজন অবিবাহিত মেয়ে একটা জোয়ান ছেলেকে নিয়ে ঘরে ঢুকছো, ব্যাপারটা কেমন দেখায় না? আসলে ওরা একটা কাজে এসেছে, আমরা একসঙ্গে হসপিটালে কাজ করি। হসপিটালের কাজ আবার বাড়িতেও নাকি? কি 7-5 বুঝাইতে চাও আমাদের? এই মেয়ের ভাবচক্কর আজকাল সুবিধার লাগে না আমার কাছে। এই তো কদিন আগে ওকে প্রশ্ন করলাম বাড়িতে কে এসেছে, ও বলল ফ্রেন্ড এসেছিল। তা ফ্রেন্ড কি প্রতিদিনই আসে নাকি? প্রতিদিনই তো ঘরের মতো আওয়াজ পায়। আবার এই ফ্রেন্ড কখন আসে কখন যায় সেটাও তো কারো চোখে পড়ে না। এই জন্যই ব্যাচেলার মেয়েদের ঘর ভাড়া দিতে হয় না। এরা কখন কি করে ঘরে ছেলে নিয়ে আসে নাকি আগাম কুকাম করে বলা তো যায় না। শেষে পাড়ার বদনাম হবে আর আমাদের নাম খারাপ হবে। আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে তো মানুষ ওই চোখেই দেখবে। দেখুন আন্টি, আপনারা শুধু শুধু এই সমস্ত কথাবার্তা বলছেন। এরকম কিছুই না, আমরা একটা প্রয়োজনে এসেছি, কাজ হয়ে গেলেই চলে যাব, ব্যাস। তোমাকে কিছু বলছি না মা, কানা ঘোষা তো শুনছি আমরা। একজন বলল সকালে নাকি ইনসিয়া আর এই ছেলেটাকে ঘর থেকে একসঙ্গে বের হতে দেখেছে। এরা দুজন একসঙ্গে থাকে নাকি কি জানি, সত্যিটা কি? রায়ান চৌধুরী এবার রেগে গিয়ে বলল, মুখ সামলে কথা বলেন আপনারা। অনেকক্ষণ যাবৎ সিআইকে নিয়ে আজে বাজে কথা বলছেন, ধৈর্যের একটা সীমা আছে। চোরের মায়ের আবার বড় গলা, লজ্জা করে না গলা উঁচিয়ে কথা বলতে? চেঁচামেচি দেখে আশেপাশের আরও লোকজন এসে উপস্থিত হলো। সবাই ইনসিয়া রায়ান চৌধুরীকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে। এক পর্যায়ে একজন লোক বলল, শোনো, তোমাকে আর এই পাড়ায় রাখা যাবে না। বাড়িওয়ালাকে জানানো হয়েছে, কালকেই চলে আসবে। তোমার জন্য আমরা আমাদের পাড়ার বদনাম হতে দেব না। দেখে তো সাদাসিধা মেয়েই মনে হয়, ভেতরে ভেতরে এত কিছু। ঘরে ছেলে এনে রাত কাটায়, পতিতাবৃত্তি শুরু করে দিয়েছে এখানে। বাপ মা না থাকলে ছেলেমেয়েরা তো উসনে যাবেই। অনাথ আশ্রমে বড় হয়েছে তো, তাই সঠিক শিক্ষা পায়নি। এখানে এভাবে নোংরামি না করে নিষিদ্ধ পল্লীতে গেলেই তো পারো। নষ্টা মেয়ের ছেলে কোথাকার। ইনসিয়া দাঁড়িয়ে থেকে নীরবে শুধু চোখের পানি ফেলছে। প্রিয়াঙ্কা বুঝে উঠতে পারছে না কি বলে পরিস্থিতি স্বাভাবিক করবে।
রায়ান চৌধুরী আর সহ্য করতে না পেরে চিৎকার করে সকলের উদ্দেশ্যে বলল, আপনারা জানতে চাইছিলেন না আমি কে, আমার সাথে এনসিআর কি সম্পর্ক? তাহলে শুনুন, আমি এনসিআর হাজব্যান্ড। হ্যাঁ, এনসিয়া আমার ওয়াইফ। রায়ান চৌধুরীর কথা শুনে সবাই ভরকে গেল। এনসিয়া ও প্রিয়াঙ্কা দুজনেই বিস্ফোরিত চোখে তাকালো রায়ান চৌধুরীর দিকে। কিছুক্ষণ পর একজন বলল, আবারও আমাদের টুপি পরানোর চেষ্টা করছে, কেউ বিশ্বাস করবে না এদের কথা। আসলেই তোমরা যদি স্বামী স্ত্রী হতে তাহলে এতদিন কোথায় ছিলে বাছা ধন? ইনসিয়া তো এখানে আসার পর সবাইকেই বলেছে ও নাকি অবিবাহিত। এখন নিজেদের কুকীর্তির সামনে আসতেই মিথ্যা নাটক শুরু করেছো, তাই না? কিছুক্ষণ আগেই বললো বন্ধু হয়, আর এখন নাকি হাজবেন্ড। আর কত নাটক দেখবো? রায়ান চৌধুরী ইনসিয়ার দিকে তাকালে ইনসিয়া কিছু একটা ভেবে নিজেকে শক্ত করে চোখের পানি মুছে কাট কাট গলায় বলল, আসলে আমাদের মধ্যে মনোমালিন্য চলছিল, তাই আমরা আলাদা ছিলাম। এখন সব ঠিক হয়ে গেছে, তাই ও আমার সাথে দেখা করতে এসেছে। আমরা এখন থেকে একসাথেই থাকবো। আপনাদের কোনো সমস্যা থাকলে বলতে পারেন। ইনসিয়ার কথা শুনে সকলেই চুপ হয়ে গেল। কিছুক্ষণ চুপ থাকার পর সকলেই একে অপরের সাথে কিছু একটা নিয়ে কথা বলার পর একজন মহিলা বললেন, তোমরা যে বিবাহিত তার প্রমাণ কি? বিয়ের কাগজ দেখাও তো দেখি। আপনারা এবার জানতো নিজের বাড়ির খবর না রেখে অন্যরা কে কি করছে, কার হাঁড়িতে কী রান্না হচ্ছে সেগুলো নিয়ে পড়ে থাকেন খালি। আপনাদের স্বভাবই হলো অন্যদের নিয়ে কুটকাচারি সমালোচনা করা। কাজ না থাকলে যা হয় আর কি, যত সব। ইনশিয়া, তুই এই পাড়ায় থাকিস কেন বলতো? আপনারা এবার যাবেন নাকি আমি আপনাদের সবার নামে মানহানির মামলা করব? রায়ান চৌধুরীর কথা শুনে কেউ আর কিছু না বলে নিজেদের মধ্যেই কথা বলতে বলতে সকলেই চলে গেল। ইনসিয়া ঘরে এসে ধপাস করে বিছানার উপর বসে পড়ল। রায়ান চৌধুরী ইনসিয়ার উদ্দেশ্যে বলল, আই এম সরি সিয়া, তখন আমি বাধ্য হয়ে এই মিথ্যা কথাটা বলেছি। তখন আমার মাথায় যেটা এসেছে সেটা বলেছে। আমি যদি এটা না বলতাম তাহলে সবাই তোমাকে নিয়ে আরও খারাপ কথা বলতো। আমি এসব টলারেট করতে পারছিলাম না, তাই। আর আপনি এত বড় একটা মিথ্যে কথা বলে দিলেন, একবারও ভাবলেন না এরপরে কি হতে পারে? আজকে সকলের মুখ বন্ধ করালো, বাকি দিনগুলো কি করবেন? সবাই যখন আমাদের ম্যারেজ সার্টিফিকেট দেখতে চাইবে তখন কি করব? কালকে বাড়িওয়ালা আসলে তো ওইটাই আগে দেখতে চাইবে। এটা তো হওয়ারই ছিল শিয়া। আজ নয়তো কাল মানুষ এমনিতেই জেনে যেত তোরা দুজন একসাথে থাকিস। আর এই ব্যাপারটা কেউই মেনে নেবে না। এটা ইউরোপের কোনো দেশ না যে দুজন অবিবাহিত ছেলে মেয়ে বিয়ের আগে একসঙ্গে একই ছাদের নিচে লিভিংয়ে থাকবে। আমি এই বিষয়টা নিয়ে তোকে প্রথমেও সাবধান করেছিলাম, কিন্তু তখন তুই আমার কথার কোনো গুরুত্ব দিসনি। আজ দেখ, যেটা হওয়ার সেটাই হলো। এখন কি করব আমি? উনি যে কথাটা বলেছেন এটা তো সত্যি নয়। এখন ম্যারেজ সার্টিফিকেট দেখাতে না পারলে আমাদের এই বাড়ি থেকে বের করে দেবে। অনেক কম ভাড়ায় এই দুটো ঘর পেয়েছিলাম আমি। এখন কোথায় যাব আমি বলতো? আশেপাশে তো এত কমের মধ্যে কেন? এর থেকে কিছু টাকা বাড়িয়ে দিলেও ভালোবাসা পাবো না আমি। আমার কাছে একটা সাজেশন আছে, তোরা দুজন কোর্টে গিয়ে বিয়ে করে নে, তাহলেই প্রবলেম সলভ। প্রিয়াঙ্কার কথা শুনে ইনসিয়া ও রায়ান চৌধুরী দুজন একসঙ্গে বলে উঠল, হোয়াট? এত অবাক হওয়ার কিছুই নেই। আমার কাছে এখন এটা ছাড়া আর কোনো আইডিয়া নেই। আমার মনে হয় এটাই তোদের দুজনের জন্য বেস্ট সলিউশন। রায়ান ভাইয়া, আপনার কি কোনো প্রবলেম আছে শিয়াকে বিয়ে করতে? রায়ান চৌধুরী ইনসিয়ার দিকে এক নজর তাকিয়ে বলল, সিয়ার আপত্তি না থাকলে আমার কোনো প্রবলেম নেই। আর শিয়া, তোর কি কোনো